আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি দেখা যাচ্ছে জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে প্রথমত হচ্ছে রাউটিং দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। আমরা ডাইনামিক রাউটিংটা প্র্যাকটিস করলাম। ডাইনামিক রাউটিং কখন করব? যদি আমার নেটওয়ার্কটা ছোট হয়। ছোট নেটওয়ার্কের জন্য স্ট্যাটিক রাউটিং, আর বড় নেটওয়ার্কের জন্য ডাইনামিক রাউটিং। আর ডাইনামিক রাউটিং এর মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে, ডিসটেন্স ভেক্টর, লিংক স্টেট, হাইব্রিড। আমরা আজকে ডিসটেন্স ভেক্টর ক্যাটাগরির একটা রাউটিং করব, সেটাকে বলা হচ্ছে রিপ ভার্সন 2। ওকে, আচ্ছা, রিপটা হচ্ছে এক ধরনের প্রোটোকল, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। রিপ একটি ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। ওই ডিসটেন্স ভেক্টরের একটা প্রকার আমরা করতে যাচ্ছি, যা হপ কাউন্ট এর উপর ভিত্তি করে কাজ করে। কি কাউন্টের উপর ভিত্তি করে কাজ করে? হপ কাউন্টের উপর ভিত্তি করে কাজ করে। আপনারা সবাই তো মনে ট্রেসার্ট কমান্ডের সাথে পরিচিত আছেন। ট্রেসার্ট কমান্ড, হ্যাঁ স্যার পরিচিত। ট্রেসার্ট একটা কমান্ড আছে, ট্রেসার্ট স্পেস হাইফেন ডি। যারা পরিচিত নাই তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট কমান্ড। আমাদের এগুলো সমস্ত কমান্ডের সাথে অনেক ধরনের সলিউশন করা যায়, অনেক ধরনের সলিউশন চলে আসে। মাঝে মধ্যে আমরা যেটা ফেস করতাম সেটা হচ্ছে, খুব বেশি যেটা ফেস করতাম সেটা হচ্ছে, মনে করেন হঠাৎ করে দেখা যাচ্ছে কি, যখন স্ট্যাটিক রাউটিংটা ইউজ করা হতো নেটওয়ার্কের মধ্যে, স্ট্যাটিক রাউটিং সে নিজে ম্যানুয়ালি সব কাজ করতে হবে। হঠাৎ করে সে নিজে নেটওয়ার্কে কোনো চেঞ্জেস আসলে সে নিজে নিজে কি করতে পারে না, সলিউশনটা করতে পারে না। আর ডাইনামিক রাউটিং একটা সহজ, একদম বেশি উপকারিতা মানে সুবিধার মধ্যে একটা হচ্ছে কি, ডাইনামিক রাউটিং সে নিজে নিজে শর্টেস্ট পাথ খুঁজে পায়, খুঁজে বের করতে পারে। শর্টেস্ট পাথ দিয়ে সে কি করতে, যে কোনো রিকোয়েস্ট পাস করে দিতে পারে। মাঝে মধ্যে এমন হতো যখন আমরা স্টেট রাউটিং ইউজ করতাম, হঠাৎ করে ক্লায়েন্ট কমপ্লেন দিতে চেয়ে কি, গভর্নমেন্ট সাইট গুলো অ্যাক্সেস করা যাচ্ছে না। কি অ্যাক্সেস করা যাচ্ছে না? গভর্নমেন্ট সাইট গুলো অ্যাক্সেস করা যাচ্ছে না, বা ব্যাংকের সাইট অ্যাক্সেস করা যাচ্ছে, এই ধরনের প্রবলেম। তখন এই ট্রেসার্ট কমান্ডটা আমাদেরকে অনেকটা সলিউশন দিত। ঠিক আছে, আর ট্রেসার্ট কমান্ডটা নিয়ে একটু ডিসকাস করি। মনে করেন ইউটিউব। তাহলে ইউটিউবের অ্যাড্রেসটাকে আমরা কপি করলাম। মনে করেন ক্লায়েন্ট কমপ্লেন করলো যে সে আমার নেটওয়ার্ক থেকে ইউটিউব দেখতে পারতেছে না। কি দেখতে পারতেছে না? ইউটিউব দেখতে পারতেছে না। তখন আমরা ইউটিউবের বা যে কোনো সাইট দেখতে পারতেছে না, তখন ওই সাইটের অ্যাড্রেসটাকে আমরা কি করতাম, কপি করতাম। কপি করার পরে ট্রেসার্ট স্পেস হাইফেন ডি লিখে সাইটটাকে লিখে দিতাম। আর ট্রেসার্ট টিআরএসইআরটি বানান ভুল হয়েছে, ঠিক আছে তাই তো? ট্রেসার্ট স্পেস হাইফেন ডি। তখন এখানে যে জিনিসটা শো হচ্ছে, এটা হচ্ছে তারা রাউটার গুলোকে দেখাচ্ছে কোন কোন রাউটার পাস করে আমরা ইউটিউব পর্যন্ত যাচ্ছি, সেই জিনিসটা দেখায়। তাহলে এটা শেষ হোক। আর এখানে ম্যাক্সিমাম 30 হোপস পর্যন্ত দেখায়। 30 হোপস বলতে যেটা বোঝায় 30টা রাউটার পর্যন্ত সে দেখাবে। যদি ইউটিউব পর্যন্ত যেতে রাউটার 30টা বেশি হয়, সেক্ষেত্রে আসলে 30টা দেখাবে না, ওই শর্ট করে কয়েকটা স্কিপ করে বাকি শেষ পর্যন্ত দেখাবে। কি হলো? এটা তো চলতেছে না, আমার ইউটিউব চলতেছে না। স্যার এখানে ক্ষেত্রে দেখা যায় কি আমাদের রাউটার বা সর্বোচ্চ আইএসপি আইপি পর্যন্ত দেখায়, বাকিগুলো স্টার দেখায়, এটা কি কারণে হয়? না, মাঝে মাঝে কিছু ব্লক করে রাখা হয়। আমি একটু ডিফারেন্ট সাইটে ঢুকতেছি, কারণ বা আমার বাকিগুলো ক্যাশ থেকে দেখাচ্ছে তো। এটা শেষ হবে, দেখি শেষ পর্যন্ত দেখি। মাঝে মধ্যে কিছু আইপি তারা ওই সিকিউরিটি পার্টস অফ করে রাখে। মানে আইপিটা মনে করেন একজন মানুষের আইপি জেনে গেলেন, তাহলে আপনার জন্য তাকে তার ক্ষতি সাধন করা বা হ্যাক করা তার জন্য সহজ হয়ে যায় না। মনে হয় আপনার সার্ভার আইপি, আমাদের জয়েন করছে, ইলিয়াস হোসেন জয়েন করছে বিডি কি সার্ভার সোল্ট.com এর। মনে হয় আমি ওনার হোস্টিং সার্ভার আইপি জেনে গেছি। এখন তাহলে আমার জন্য কি, তার মনে করেন তার একটা অনেকগুলো ক্রিডেনশিয়াল মধ্যে একটা ক্রিডেনশিয়াল আমার জানা হয়ে গেল। এরপর আরো 4-5টা ইনফরমেশন কালেক্ট করে ফেলতে পারলে তার ক্ষতি সাধন করা আমাদের জন্য কি সহজ, তাই তো?
তো সেই জন্য কি করে সিকিউরিটি পারপাস অনেকগুলো সাইট কি করে তারা বন্ধ করে রাখে। আর আইএসপিটা রিসেন্ট একটু অফ করে রাখার চেষ্টা করে, কারণ হচ্ছে এক ধরনের ডিডোস অ্যাটাক হচ্ছে আমাদের দেশে খুব বেশি, যাতে ইন্টারনেট সার্ভিস প্রায় সময় একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটা রান হোক, আমি অন্য একটা সাইটে যাই যেহেতু এটা সময় নিয়ে নিচ্ছে। মনে করেন আচ্ছা আমার ওয়েবসাইটের আইপিটাতে যাই, এটা আমার সাইট হচ্ছে bdsolutions.com। আমি এখানে আরেকটা সিএমডি ওপেন করি। সাইট দিলাম, স্পেস হাইফেন ডি দিলাম, আইপিটাকে সাইট অ্যাড্রেসটাকে লিখে দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই আমার ওয়েবসাইট হোস্টিং করা আছে কোন আইপিতে? এই আইপিতে, ঠিক আছে। তাহলে এই আইপি ইনফরমেশন যদি আপনি দেখতে চান তাহলে কি করবেন, আইপি স্কোর নামক একটা সাইট আছে, আইপি স্কোর, আইপি স্কোর, আইপি স্কোর নামে একটা সাইট আছে। আইপি স্কোর সাইটে এসে ওই আইপিটা কপি করে এখানে পেস্ট করে চেক দিব, তাহলে দেখাবে এই আইপিটা কোথায় আছে এখন বর্তমানে, হোস্টটা কোথায়। এটা ইউনাইটেড স্টেটস এর মধ্যে একটা ইউনাইটেড স্টেটস এ হোস্ট করা। হ্যাঁ, আইএসপি নাম হচ্ছে ডিএফডব্লিউ ডাটা সেন্টার। অর্থাৎ তারা কি করছে, এই সাইটটাকে এই আইপিতে এই সার্ভারে কি করছে, এই ডাটা সেন্টার হোস্ট করলো। আচ্ছা, এখন মনে করেন কমপ্লেন আসলো যে আমি কমপ্লেন করলাম আইএসপি কে যে আমি আমার সাইট ব্রাউজ করতে পারতেছি না, কি করতে পারতেছি না, ব্রাউজ করতে পারতেছি না। ব্রাউজ তখন আইএসপি যখন এখানে ট্রেসার দিবে, ব্রাউজ করতে পারতেছি না মানে হচ্ছে এই মনে করেন একটা রাউটার, দুইটা রাউটার, তিনটা, চারটা, পাঁচটা, যে কোনো একটা রাউটার এসে সে কি হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। মানে রাউটার মনে করেন এই আইপি থেকে সিকোয়েন্স তো এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটা না, মনে হয় এটা হচ্ছে আমার পিসি, আমার রাউটার আইপি 192.168.0.10। এরপর এটা হচ্ছে কার, আইএসপি। এরপর একটা আইএসপি বা যে কার হইতে পারে বা আইএজি হইতে পারে। কারণ এটাতে আসতে হলে, এর পরেরটাতে আসতে হলে আমাকে তো এটা ক্রস করতে হবে, মানে সরি আবার রিপিট করি, এটা থেকে এটাতে আসতে হলে প্রথমত এটাতে আসতে হবে, তাই তো? এরপরে তো এখানে আসবে। বুঝতে পারতেছি? জি স্যার। যদি আমি এখান থেকে এখানে আসতে হলে আমি তো লাফাই যেতে পারবো না, এগুলোর একটা গতিপথ দিয়ে তো যাবে, রাস্তা একটা রাউটার ক্রস করে তো যাবে, তাহলে এটাতে আসতে হলে প্রথমে এটাতে আসতে হবে, তাই তো? এরপর পরেরটাতে যাবে। তো যখন আমরা কমপ্লেন করি যে হ্যাঁ আমার এই সাইটে আমরা কি করতে পারতেছি না, ভিজিট করতে পারি, আমার সাইটটা আমার এখানে ওপেন হয় না, আবার মোবাইল ডাটা দিয়ে ওপেন হয়, মানে অন্য নেটওয়ার্ক থেকে ওপেন হয় কিন্তু আমার আইএসপি নেটওয়ার্ক দিয়ে ওপেন হয় না, তখন যদি এই ধরনের কমপ্লেন করি, আইএসপি কি করে, এই ট্রেসার্ট কমান্ড ইউজ করে। তো ট্রেসার্ট কমান্ড ইউজ করলে একটু অগ্রসর হয়ে কি হয়ে যায়, সে টাইম আউট চলে আসে। তো মনে করেন এখানে সে কি করলো, আর টাইম আউট আসলো, এটা ক্রস করতে পারতেছে না, তখন আইএসপি কি করবে, এই একটা ডিফল্ট রাউট চেঞ্জ করবে, কি করবে, এই স্টেট রাউটটা কি করবে, চেঞ্জ করবে। তো এটাকে যেন এদিক দিয়ে পাস হয়ে এরপর আবার এদিক দিয়ে যে এরকম একটা রাউট দেখাই দিবে। ঠিক আছে, মনে করেন আমরা যে এখন স্ট্যাটিক রাউটিংটা করলাম, মনে করেন এটা একপাশে নেটওয়ার্ক, এখন এটার পরে তো এই নেটওয়ার্কে ঢোকার কথা, কোন নেটওয়ার্কে ঢোকার কথা, এই নেটওয়ার্কে ঢোকার কথা। তো হঠাৎ করে এই নেটওয়ার্কে ঢুকতেছে না, যে কোনো একটা ইস্যু হলো, তখন ওখান থেকে এখানে এই রাউটারের মধ্যে আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক না, তো এখান থেকে এখানে একটা কি দেখাই দিবে, স্ট্যাটিক রাউট দেখাই দিবে। স্ট্যাটিক রাউট দেখাই দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। বুঝাইতে পারছি কিছুটা? বুঝতে পারতেছেন? ওকে। তো এই প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেমটা সলভ করার জন্য এই কমান্ডটা ইউজ হয়। কি কমান্ড ইউজ হয়? ট্রেসার্ট কমান্ডটা ইউজ হয়। ওই আপনাদের বাসায় যদি কখনো এরকম ফেস করেন যে আপনি কি করতে পারতেছেন, একটা সাইট ভিজিট করতে পারতেছেন না, কিন্তু সাইটটা ওকে আছে, সাইটটা কি আছে, ওকে আছে, অর্থাৎ কি মোবাইল ডাটা দিয়ে ঢুকতে পারতেছেন কিন্তু আপনার ইন্টারনেট দিয়ে ঢুকতে পারতেছেন, তখন এই ট্রেসার্ট কমান্ডটা ইউজ করবেন। কি কমান্ড ইউজ করবেন? ট্রেসার্ট কমান্ডটা ইউজ করবেন। ঠিক আছে,
তো ট্রেসেট কমান্ড ইউজ করলে দেখবেন টাইম আউট লেখা আসতেছে, একটু যাওয়ার পরে টাইম আউট লেখা আসবে। অর্থাৎ ওই রাউটে এসে সে কি হচ্ছে না, পরবর্তী রাউটে যাইতে পারতেছে না। তখন আইএসপি কে কমপ্লেন করলে আইএসপি সেখানে একটা কি করে দিবে, ডিফল্ট রাউট বা এসটিডি রাউট কি করে দিবে, রান করে দিবে। একটু আমরা এখন এই সিসু প্যাকেটে যে কাজটা করলাম ওই কাজটা ওদের রাউটার থেকে করে দিবে, তখন এটা কি হয়ে যাবে, সলিউশন হয়ে যাবে। বুঝতে পারছি? কনসেপ্ট আরো যদি ক্লিয়ার হবে? আটকে যায় কোন একটা ইয়েতে গিয়ে, রাউটারে গিয়ে, তাহলে কি হবে এটা আবার বলবেন অতটুকু জায়গা? আচ্ছা, যদি আটকে যায় তখন আপনি কিছু করার ক্ষমতা থাকবে না বাসা থেকে, তখন আইএসপি ওটা দেখবে টাইম আউট লিখে আসতেছে, বারবার টাইম আউট লিখে আসতেছে। আইএসপি ওইখান থেকে কি দিয়ে করবে, একটা স্ট্যাটিক রাউট দিয়ে দিবে। আমরা একটু আগে যে একটা স্ট্যাটিক রাউট করলাম ওই স্ট্যাটিক রাউট দিয়ে দিবে, তখন অটোমেটিক কি করবে, ওইটা রিচ করতে পারবে। আচ্ছা স্যার, এইখানে আমরা যেমন নেটওয়ার্ক, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে যেমন মনে করেন নেটওয়ার্ক আইডি দিলাম, আবার কোন পোর্ট থেকে আসবে, তাহলে এটা তো এই যে এখান থেকে আমরা আইপিটা বের করবো, এই যে দেখলেন আইপিএস4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে আইপি বের করা যায়, কোন আইপি সময় ইনফরমেশন। মনে করেন আমি আইপিটা কপি করি, হ্যাঁ, এই আইপিটা কপি করে আইপিএস করে দিলে এটা এই আইপিটা কোথায় সেটা দেখাবে, এটা কোথায় আছে সেটা দেখাবে, এটা কোথায়, ইউনাইটেড স্টেটস এর। হ্যাঁ, আমি এখান থেকে আরো দেখাই, আরো কয়েকটা জিনিস দেখাই। মনে করি এটা আমার রাউটার 190 আমার রাউটার, যদি আইপিটা দেখি হয়তো আমার আইআইজি আইপি হবে এটা। স্যার আপনার স্ক্রিনটা কি শেয়ার করা শেষ করো না? সরি সরি সরি, শেয়ার অফ করো। মনে করেন আমি ওখান থেকে একটা আইপি কপি করলাম, এই দেখেন সামিট কমিউনিকেশন আইপি, ঢাকার আইপি। অর্থাৎ এই যে ট্রেসেট কমান্ডের দ্বারা আপনার টোটাল গতিপথ রাউটার গুলো দেখাবে। কি দেখাবে, প্রথমে এটা হচ্ছে আমার রাউটার আইপি, এরপর আইএসপি আইপি, এরপর আইএসপির পরে কি আর আইআইজি, আইএসপি যাতে ইন্টারনেট নেই, এরপর আইআইজি 500 এসে কই যাবে, দেশের বাইরে যাবে, হয়তো সিঙ্গাপুর একটা সার্ভারে যাবে, সিঙ্গাপুর আইপিটাও খুঁজে পাবো, এরপর হয়তো ইউএসএ তে যাবে বা কানাডা যাবে, কানাডা রাউটার পাস হবে। ঠিক আছে, তো এইভাবে আইপিএস এর কমান্ডটা দিয়ে আপনি আইপির ইনফরমেশন জানতে পারবেন, মানে আপনার রাউটটা দেখতে পারবেন। মানে সামিট এটা এখনো বাংলাদেশে আছে, আপনার রাউটারটা এখনো বাংলাদেশে দিয়ে পাস হচ্ছে। এখন আমি যদি আরেকটা আইপি নিয়ে এটা নিলাম, মনে করেন 116, দেখি এই আইপিটা কোথায়। দেখেন এটা কোথায়, সিঙ্গাপুর, যেটা বলছিলাম, কারণ আমাদের নিকটস্থ রাউট হচ্ছে সিঙ্গাপুর দিয়ে যায়, সিঙ্গাপুর। তো আমার সার্ভারটা হোস্টিং করতে কোথায়, ইউএসএ। তো সিঙ্গাপুরের পরে সে কই গেল দেখি, 116 এর পরে 129টা দিই, কোথায় হলো এটা, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস রাউটার পাস হয়ে, নেদারল্যান্ডস এর রাউটার পাস হয়ে কোথায় যাবে, 129 এর পরে এটা 129 মানে নেদারল্যান্ডে থাকবে। লাস্ট একটা একটু দিই, হ্যাঁ, জর্জিয়া ইউনাইটেড স্টেটস এ চলে আসলো। ঠিক আছে, হয়তো এরপরে ওদের ওদের বিভিন্ন আইএসপি আইআইজির ব্যাপার আছে না, আমাদেরও যেরকম আইএসপি আইআইজি থেকে নেয়, তো ওদেরও সেই রকম ব্যাপার আছে। তো শেষ পর্যন্ত ইউনাইটেড স্টেটস এর কোথায় থাকে দেখি, এটা টেক্সাস আছে। এর আগেটা কোথায় ছিল, লোকেশনটা কোথায় ছিল, জর্জিয়া, জর্জিয়া ছিল। হ্যাঁ, আর শেষ পর্যন্ত এসে কোন টেক্সাসের ডালাসে আসলো। ডালাসে চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে এই ট্রেসার কমান্ডটা আমাদেরকে কি দিচ্ছে, টোটাল পাথটা দেখাচ্ছে, আমার এই আইপিটা একটা এই রাউটার পরে কোন রাউটারে যাচ্ছে, কোন রাউটার পরে কোন রাউটারে যাচ্ছে, এই ব্যাপারগুলো দেখাচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। স্যার ওই জায়গায় দেখলাম একটা ট্রেসার্ট হাইপেন ডি দিলেন, হাইপেন ডি তে কি জন্য এটা হাইপেন ডি? ও এই কমান্ডটা এরকমই, হাইপেন ডি দিলে পুরোটা আসে, ট্রেসার দিলে আসে না। কমান্ড টোটাল কমান্ডটা এরকম। আচ্ছা, ট্রেসার ডি দিলে সবগুলো আসবে, আর হচ্ছে আমরা তো ট্রেসার দিয়ে শুধু আইপিটা দিলে দেখা শুধু আইপিটা এগেইনস্ট, না? হ্যাঁ হ্যাঁ, স্যার ডি তে মনে হয় এখানে ডিবাগ মোডটা বোঝায় কেমন। আচ্ছা, হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু এই ব্যাপারটা চলে আসছে, এটা একটা নতুন আরেকটা জিনিস আপনাদের দেখাই। আরেকটা সাইটে আমি ঢুকে আপনাদের দেখে, আমাদের
ফাইবার অপটিক কেবলসটা কিভাবে পাস হচ্ছে এ পর্যন্ত। হ্যাঁ, নেটওয়ার্ক অফ বাংলাদেশ। হ্যাঁ, দেখেন এই দেখেন মনে করেন আর্থ কমিউনিকেশন বা সামিট। হ্যাঁ, সামিটের প্রত্যেকটা দেশের সবগুলোর একটা কি থাকে, পুরো পৃথিবীতেই একটা এএসএন নাম্বার থাকে। কি থাকে? এএসএন নাম্বার থাকে। সামিট কিভাবে পুরা গ্লোবাল ইন্টারনেটের সাথে পার্টিসিপেট করে সেটা আমরা দেখি। আর এখানে ক্লিক করলাম। এএসএন নাম্বারটা কি স্যার? এএসএন নাম্বার এটা অ্যাপনিক দিয়ে দেয় আর কি, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা আইআইজি কে যারা ইন্টারনেটে পার্টিসিপেট করে তাদের একটা নাম্বার দিয়ে দেয়, তাহলে সেখানে সমস্ত ইনফরমেশন থাকে। আচ্ছা, ঠিক আছে, ওই এএসএন নাম্বার দিয়ে ডিনোট করা হচ্ছে। এটা কি আচ্ছা, আমাদের নেটওয়ার্ক আচ্ছা আচ্ছা বলুন। এটা ইয়েতে অ্যাপনিক থেকে দেয়। অ্যাপনিক থেকে যারা পৃথিবীতে আইপি গুলা নিয়ে কাজ করে বা তারা যাদের কাছে আমরা আইপি নিই তারাই দিয়ে দেয়। আচ্ছা, এই এখানে আমাদের সবার সামিট, আর্থ লেভেল 3, তারপর বাংলাদেশ টেলিগ্রাফ টেলিফোন বোর্ড, ফাইবার এট হোম, পিআরএক্স, আইসিসি, এর হচ্ছে আমাদের আইআইজি। তাদের প্রত্যেকের একটা কি থাকে, এএসএন নাম্বার থাকে। অর্থাৎ তারা নাম দিয়ে তো চিনবে না, সে নাম্বার দিয়ে কি করে ডিনোট করে। গ্রাফ 4 এখানে যেটা দেখাচ্ছে, এখানে গ্রাফে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে সামিট কিভাবে পুরো পৃথিবীর সাথে কানেক্টেড আছে সেটা দেখানো হচ্ছে। এই দেখেন, এটাতে ক্লিক করলাম, সামিট কমিউনিকেশন দেখতেছেন। জি জি স্যার। আচ্ছা, আমার কথা মনে ডিসকানেক্ট হয়েছিল তাই তো? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এর আগের কথাগুলো শুনছিলেন? এই ব্যাপারটা। জি স্যার। আচ্ছা, তাহলে গ্রাফ 4 আসলাম। গ্রাফ 4 আসলে দেখেন এখানে যখন আমরা মাউস কার্সর রাখতেছি এটা হচ্ছে সামিট কমিউনিকেশন। সামিট কমিউনিকেশন এরপরে তারা যখন ওই যে আমরা যে ফাইবার অপটিক কেবল শুনি, এটা যে সাগরের নিচ দিয়ে আসে যে শুনি, হ্যাঁ সমুদ্র পথে যে আসে, এরপরে সামিট কমিউনিকেশন কার সাথে কানেক্টেড? বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি বিএসসিসিএল এর সাথে কানেক্টেড। এরপরে এই পাশে আরেকটা কানেকশন আছে, আরেকটা আছে, এটা কোথায়? এটা হচ্ছে ভারতী এয়ারটেল লিমিটেড, ইন্ডিয়ান সংস্থা। হ্যাঁ, তাদের সাথে কানেক্টেড। এরপরে এই পাশ দিয়ে কার সাথে কানেক্টেড? এটাও বাংলাদেশ টেলিগ্রাফ এন্ড টেলিফোন বোর্ডের সাথে কানেক্টেড। এরপরে তারা সরাসরি কানেক্টেড কার সাথে? হ্যারিকেন ইলেকট্রিক, এদের সাথে কানেক্টেড। হ্যাঁ, আবার এদিক দিয়ে আবার কানেক্টেড হচ্ছে কার সাথে? চায়না মোবাইল ইন্টারন্যাশনালের সাথে কানেক্টেড। এখানে যে সিনারিওটা দেখানো হচ্ছে এটা হচ্ছে কিসের সিনারি? ওই যে ফাইবার অপটিক কেবল যাচ্ছে, পাত যেটা সমুদ্রের নিচ দিয়ে যায়, এভাবে গিয়ে পুরো পৃথিবীর সাথে কি এস্টাবলিশ করা হচ্ছে, কানেকশন এস্টাবলিশ করা হচ্ছে। ঠিক আছে, এই মনে করি এটা এনটিটি আমেরিকা ডট ইনকর্পোরেট, তাদের সাথে কানেক্ট। ঠিক আছে, যেহেতু রাউটের কথা চলে আসছে বা হোপ কাউন্টের কথা চলে আসছে, সেজন্য আমি এই ব্যাপারগুলো একটু দেখাই দিচ্ছি। এগুলো হয়তো যে কোনো একটা সময় আপনাদের লেগে যেতে পারে। ওকে, তাহলে এই সাইটটার নাম কি? এই সাইটটার নাম হচ্ছে bgp.hc.net। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, কখনো লাগতে পারে। স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন স্যার। হ্যাঁ, আচ্ছা দিয়ে দিচ্ছে। অর্থাৎ নেটওয়ার্ক কিভাবে আসলে আমাদের সাথে কি হচ্ছে, আমরা যে ফাইবার অপটিক কেবল শুনি, এটা যে সমুদ্র পথে যে আসছে, সমুদ্র পথে কতটুকু পর্যন্ত গেছে, কিভাবে গেছে, এগুলো সেখানে থেকে মূলত দেখা হয়। আরেকটা যেটা কমান্ড ছিল, সেই কমান্ডটা ছিল ট্রেসার, টাইপ ইন দিয়ে এরপরে সাইট অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসি। তার রিপ একটি ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল যা হপ কাউন্টের উপর ভিত্তি করে কাজ করে। এই হপ কাউন্টের উপর রাউটারকে গণনা করে কাজ করে। কাউন্টের ভিতর কাজ করে ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের মাধ্যমে রাউটার জানতে পারে নেটওয়ার্কের প্রতিবেশী রাউটার সম্পর্কে।
ওকে, একটা রিপ নিয়মিত নেটওয়ার্ক আপডেটের অ্যাডভার্টাইজমেন্ট করে এবং এই অ্যাডভার্টাইজমেন্ট প্রতি 30 সেকেন্ড পাঠায়। এটি ম্যাট্রিক মান গণনা করার জন্য হপ কাউন্ট ব্যবহার করে, যা নেটওয়ার্কের কাছে পৌঁছানোর সর্বোত্তম পথ নির্ধারণ করে। রিপের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিপ সর্বোচ্চ 15টা রাউটার সমর্থন করে। আপনার নেটওয়ার্ক যদি বেশি বড় হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আর কাজ হবে না রিপ দিয়ে। এটা সর্বোচ্চ কতটা রাউটার সমর্থন করে? 15টা। এবং 16তম হব বা রাউটার অপ্রচলিত বা অনির্ধারিত বলেই বিবেচিত হয়। খুব সহজ ভাষায়, আপনি নেটওয়ার্কে যদি 15টার বেশি রাউটার ইউজ করেন, তখন আপনার রিপ রাউটিং করলে কি হবে না, কাজ হবে না। আপনার নেটওয়ার্ক মোটামুটি ছোট, মোটামুটি বড়, তবে খুব বেশি বড় না, সেক্ষেত্রে রিপ রাউটিংটা করতে পারেন, ডাইনামিক রাউটিং। রিপের ছোট নেটওয়ার্কে দক্ষতার সাথে কাজ করতে পারে। আচ্ছা, রিপের 3টে সংস্করণ, একটা হচ্ছে IPv4 রিপ ভার্সন 1 এবং রিপ ভার্সন 2। একটা হচ্ছে রিপ, আর হচ্ছে রিপ ভার্সন 1, রিপ ভার্সন 2। বর্তমানে রিপ ভার্সন 1 ইউজ হচ্ছে না, বর্তমানে রিপ ভার্সন 2 ইউজ হচ্ছে। রিপের বৈশিষ্ট্য হচ্ছে রিপ একটি ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। ছোট নেটওয়ার্কের জন্য রিপ উপযোগী। রিপ প্রতি সেকেন্ডের পর পর তার রাউটিং টেবিল তার প্রতিবেশী রাউটারের কাছে শেয়ার করে। আর রিপ ভার্সন 1 সাবনেটিং সাপোর্ট করে না, তবে রিপ ভার্সন 2 সাবনেটিং সাপোর্ট করে, যার কারণে আমাদের নেটওয়ার্কে সাবনেটিং এর প্রয়োজন হয়, কারণ খুব বেশি আইপি কিনে আমাদের চলা সম্ভব না। একটা আইপি কিনে তাকে বিভিন্ন সাব নেটওয়ার্ক তৈরি করে আমাদেরকে কি করতে হয়, ইউজ করতে হয়। যার কারণে রিপ ভার্সন 1 আমরা ইউজ করি না, রিপ ভার্সন 2 তে কি করি, ইউজ করি। ঠিক আছে, এখন চলেন আমরা একটু কি করবো, নেটওয়ার্ক। এরপর রিপ কনসেপ্ট, আমরা রিপ সম্পর্কে মোটামুটি অনেক কিছু জানলাম। কাজ করে রাউটিং লুপ সৃষ্টি হয়, তা কিভাবে এই লুপ প্রিভেনশন করা যায় তাও আমরা দেখছি। এখানে জাস্ট এমনি কথাবার্তা। চলো আমরা তাহলে একটা রিপ কনফিগারেশনটা করি। ওকে, আচ্ছা, আমার সাউন্ড আবার ডিসকানেক্ট হয়েছে। আচ্ছা, এখন আমরা আবার কি করব, রিপ রাউটিংটা করব। ঠিক আছে, ওই রাউটারকে আমরা অফ করে অন করে দিছি, যার কারণে প্রিভিয়াস কনফিগারেশন যা ছিল সব চলে যাবে। প্রিভিয়াস কনফিগারেশন চলে যাবে। আমরা তাহলে নেটওয়ার্কটাকে একটু সাজিয়ে ফেলি। আচ্ছা, নেটওয়ার্কটাকে আবার সাজিয়ে ফেলি। এই পাশে আমরা নেটওয়ার্ক রাখছি 192.168.0.0 নেটওয়ার্ক। এ পাশে নিচ্ছি 192.168.1.0 নেটওয়ার্ক। এ পাশে নিচ্ছি 192.168.2.0 নেটওয়ার্ক। ওকে, তাহলে 0 নেটওয়ার্ক হলে পিসির আইপি বসাবো কত, 192.168.0.10। এই পিসির আইপি বসাবো 192.168.2.20। ওকে, আর এই পোর্টে আইপি বসাবো 192.168.0.1, আর গেটওয়েতে এই বসাবো। আর এই পিসিতে আইপি বসাবো 192.168.2.1। ওকে, তাহলে এখানে 1.0, তাহলে এখানে আইপি বসাবো, এই পোর্ট আইপি বসাবো 192.168.1.10, 192.168.1.20 আইপি বসানো এই পোর্টে। ঠিক আছে, এখানে আইপি বসানো আছে কিনা দেখি। আইপি বসানো না থাকলে আমরা আইপি বসাবো ডেস্কটপ। আইপি বসানো আছে তাই না, 0.10 সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়েটা অবশ্যই বসাতে হবে না, একটু আগে আমরা একজন প্রবলেম দেখছিলাম, ডিফল্ট গেটওয়ে না বসানোর কারণে কি হয়নি, সাকসেসফুল হয়নি। ওকে, আচ্ছা, এপিসি আইপি বসানো আছে দেখি 2.20, 2.1 আইপি বসানো আছে, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে বসানো আছে। ওকে, তাহলে আমরা রাউটার 0 তে লগইন করতেছি। এটাকে এটা চেক করে নিই। তাহলে এই দুই পাশে হচ্ছে 0.0 ফার্স্ট ইথারনেট, আর এটা হচ্ছে 0.1, এটা কি 0.1। আচ্ছা, সিএলআই নো, বলেন আপনারা সহযোগিতা করেন কি কি কমান্ড হবে। এনাবল
বলে পরে কি কনফিগার টার্মিনাল, আর কনফিগার কনফিগার টার্মিনাল টার্মিনাল। আচ্ছা ইন্টারফেস গিগাবাইট ফাস্ট ইথারনেট। আমার এক্ষেত্রে আমার এটা ফাস্ট ইথারনেট তো আপনারা নিজেদের গুলো চেক করে নেবেন, যদি গিগাবাইট হয় তাহলে গিগাবাইট, যদি ফাস্ট ইথারনেট হয় তাহলে কি ফাস্ট 0/0 হ্যাঁ ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 তে ঢুকতেছি প্রথমে। হ্যাঁ আইপি অ্যাড করব, আমার 0/0 হচ্ছে এটা, আইপি অ্যাড করব। তাহলে আইপি অ্যাড লিখে ট্যাব দিলাম, আইপি কত 192.168.1.20 সাবনেট মাস্ক বলেন যে কোনো একজন বলেন। ডিফল্ট গেটওয়ে। স্যার ডিফল্ট গেটওয়েটা দেয়া লাগে না? না এক্ষেত্রে সেটা ডিফল্ট IP গেটওয়ে router। দিতে হয় না, No ডিফল্ট shutdown। গেটওয়ে দিতে হয়, চারটা। ডিফল্ট গেটওয়ে নো শাটডাউন। তাহলে এখান থেকে এক্সিট হয়ে যায়, এটা হচ্ছে কনফিগ ইফ মোড, কনফিগ ইফ মোড থেকে এক্সিট হয়ে যাব, ট্যাব দিব অল্প লিখে ট্যাব দিব তাহলে এক্সিট হয়ে যাব। এখন আবার ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস ফাস্ট ইথারনেট ফাস্ট ইথারনেট 0/1 0/1 আইপি অ্যাড করব, আইপি অ্যাড্রেস 192.168.2. কত 1 255.255.0। কোনো ভুল হলে বলিয়েন। নো শাটডাউন কমান্ড ইউজ করতে হবে, নো শাট এক্সিট, হ্যাঁ রাউটার ঠিক আছে এক্সিট হয়ে গেল। তাহলে আমরা এই রাউটারে বসে ফেলছি, দরকার এভাবে চেক করে দেখবো বসছে কিনা ঠিকমতো। ফার্স্ট এখানে 0/0 তে বসলো, স্যার 1.1 রাউটার 2 তে 0/0 দেওয়া মনে হয় 0/1 এর জায়গায়। রাউটার 2 তে জি স্যার পোর্ট নাম্বারটা। মানে কোনটার কথা বলছেন? আচ্ছা স্যার আমি ভুল দেখেছি, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, রাউটারতে আমরা এখন কাজ করিনি, এখন কাজ করব, ঠিক আছে। তার নো ক্লিক করব, এন্টার দিব, এখানে enable configure terminal ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 0/0 ঢুকলাম। আচ্ছা 0/1 এ ঢুকে কাজ করা যাবে, আগে কোনো সমস্যা নেই। আমি 0/1 তে ঢুকে গেছি, তাহলে এটা ঢোকার পরে এই আইপিটা বসাবো, আইপি at 192.168.1. কত 10 সাবনেট মাস্ক 0। এরপর নো শাট কমান্ড, না অল্প একটু লিখে ট্যাব দিয়ে দিব, নো শাট হয়ে গেল। এখান থেকে বেরো আসবো, আবার ঢুকবো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/কত 1 ঢুকলাম, আইপি অ্যাড দিব, আইপি অ্যাড দিয়ে কত 192.168.0.1 সাবনেট মাস্ক দিব, নো শাটডাউন দিয়ে দিলাম, এক্সিট। একটু ওয়েট করি সবগুলো গ্রিন লাইট হয়ে যাক। হ্যাঁ সবগুলো গ্রিন হয়ে গেছে, হ্যাঁ তাই তো। আচ্ছা সবগুলো গ্রিন হয়ে যাওয়ার পর এখন আমরা রিপ রাউটিং এর কমান্ড ইউজ করব। এই দেখেন এখন এই প্যাকেট থেকে এখান থেকে এখানে পাস করতেছি, সাকসেসফুল যাচ্ছে, কিন্তু এটাকে যদি এখান থেকে এখানে পাস করি যাবে না, ফেইল আসছে, তাই তো। আর এখানে না গেলে এখানেও আসবে না, খুব সিম্পল। এখানে থেকে এখানে যদি যেহেতু যাই না তাহলে এখানেও আসতে পারবে না। আচ্ছা এখন আমরা রিপ রাউটিং এর কমান্ড ইউজ করব। তাহলে রাউটার লগইন করে ওই আগের মতো ঢুকে এখানে নতুন কমান্ড, এখানে আমরা প্রথম এই রাউটার লগইন করতেছি, তাই তো। এই রাউটার লগইন করে কনফিগ মোড আছে, কনফিগ মোডে থাকবো। প্রথম হচ্ছে লিখে দিব রাউটার রিপ। আমি রাউটারকে বলে দিচ্ছি তুমি কি করবা, তুমি ডাইনামিক রাউটিং করবে। ডাইনামিক রাউটিং এর মধ্যে কোন রাউটিং, রিপ রাউটিং। আর রাউটার রিপ ট্যাব দিলাম। রাউটার রিপের মধ্যে অনেকগুলো ভার্সন আছে, আমরা কোন ভার্সন করবো, ভার্সন 2। ভার্সন লিখে 2 দিয়ে দিব, এন্টার। আচ্ছা এরপরে এটা ডিফারেন্ট, আগেরটার আইপি রাউট আগেরটার মতো না, এটা ডিফারেন্ট। সেটা হচ্ছে এই রাউটারটা কি করবে, এই নেটওয়ার্ক থেকে এই রাউটারটা যখন কাজ করব তখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখবো, আর এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা রাউটারকে চিনিয়ে দিব, ঠিক আছে। আবার এই রাউটারে যখন ঢুকবো তখন এই নেটওয়ার্ক অ্যাড্রেস আর এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি দিয়ে দিব, এখানে রাউটারকে চিনিয়ে দিব। যদি এতটুকু চিনিয়ে দিই
তখন কি হয়ে যাবে, সে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক পর্যন্ত কি হয়ে যাবে, রিচেবল হয়ে যাবে। তাহলে এখন আমরা প্রথমে কি লিখবো, নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটা লিখবো, প্রথমে এই আইপিটা লিখবো, কোনটা, এটা 192.168, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখবো 192.168.2.0, 192.168.2.0, সাবনেট মাস্কও লিখতে হবে না এখানে। এরপরে সে কি করবে, এই নেটওয়ার্ককে এই নেটওয়ার্ক পর্যন্ত নিয়ে আসবে, পৌঁছাইতে হবে তাকে। তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব 192.168 কত, এটা 1.0, ঠিক আছে। এরপর অন্য একটা কমান্ড, সেটা মাঝে মধ্যে সবগুলো প্যাকেট ট্রেসারে দিতে হয় না, নো অটো সামারি বলে একটা কমান্ড আছে, এটা দিয়ে দিব। এরপর কাজ শেষে এই রাউটারের এক্সিট, ঠিক আছে। ঠিক সিমিলার কাজ এই রাউটার থেকেও করব। তাহলে এতটুকু করলে কি হয়ে যাবে, আমার রিপ্রাউটিং কনফিগারেশন হয়ে যাবে। ওকে, এখন আমি তাহলে এই রাউটারে ঢুকি। স্যার একটা কোশ্চেন করতে পারি স্যার এখন? হ্যাঁ জি বলেন। এই যে অটো সামারি দিলেন, এটার কাজ কি? এটা হচ্ছে সামারিটাকে, ওই কিছু সামারিটা সে অটোমেটিক রেডি করবে, আর এটা সবগুলো প্যাকেট এসে দিতে হবে না। আমার এটা পুরাতন ভার্সনের প্যাকেট এসে, তো এটাতে এই জিনিসটা না দিলে মাঝে মধ্যে কি আসে না, সাকসেসফুলি আসে না। আপনারা প্রথমে অটো সামারি কমান্ডটা না দিয়ে করবেন, যদি ওইটা ছাড়া আসে তাইলে লাগবে না, জাস্ট এক্সট্রা একটা কাজ। আচ্ছা তাহলে সেম আমাকে বলেন, এটাতে আমরা কি করব, প্রথমে বলেন কি একজন রাউটার, হ্যাঁ আমি বলি, রাউটার রিড, হ্যাঁ ভার্সন 2, হ্যাঁ ট্যাব দিয়ে দিব 2। এরপর এখন নেটওয়ার্ক অ্যাড্রেস দিব, জি, প্রথমে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ 192. 0.0, এরপর আবার কোন নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা 1.0, 192.168.1.0, ঠিক আছে। এরপর এক্সিট, কাজ শেষ। দেখি কাজ হয় কিনা, এটা থেকে এটা পর্যন্ত ফেইল্ড আসলো, একটু ওয়েট করি, প্রথমটা ফেইল্ড আসতে পারে, আবার দিচ্ছি সাকসেসফুল। আচ্ছা এটাতে আমি অটো সামারি মনে কমান্ডটা দিই নাই, তারপরও হয়ে গেছে, সাকসেসফুল পাচ্ছি, তাই তো? দিছিলাম অটো সামারি এই রাউটারে? না Yes, দেওয়া sir. হয়নি। না স্যার, হ্যাঁ দেই নাই, এটা তো তাহলে auto অটো summary- সামারি ছাড়াও কাজ করবে, ঠিক আছে। প্রথমটা ফেইল্ড আসতে পারে, বা প্রথমটা যদি আপনি পিং দেন কি হইতে পারে, পিং দিলেও কি হয়, ফেইল্ড প্রথম দুইটা টাইম আউট আসে, কারণ সে স্যার, কেন সাকসেসফুলি, এটা হয় প্রথমবার? এটা হচ্ছে কি, আমরা কনফিগারেশন করলাম, কনফিগারেশন করার পরে কনফিগারেশনটা ইমপ্লিমেন্ট হইতে একটু সময় লাগে, ঠিক আছে। সেই সময়টাতে আমরা দিইনি, আমরা সাথে সাথে চেক করে ফেলছি। আর এটার কথা মনে রাখবেন, রিয়েল লাইফে আপনার একটা রাউটার মনে করেন অফ হয়ে অন হয়ে গেল, সে অন হওয়ার পর তার সার্ভিস গুলো রেডি হতে 30 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। বা আরো সহজ চিন্তা করেন, আমাদের বাসায় যে অ্যাক্সেস পয়েন্ট গুলো আছে বা রাউটার গুলো আছে, হ্যাঁ, কারেন্ট চলে গেলে, কারেন্ট আসলে সাথে সাথে কি আমরা ইন্টারনেট পাই না, তো একটু সময় নেয় না, জি, একটু সময় নেয় স্যার। না, কারণ এখান থেকে আমাকে আইএসপি যে আইপি অ্যাড্রেসটা দিছে, এই আইপি অ্যাড্রেসটা আবার কই পর্যন্ত যাইতে হবে, ওইটা রিকোয়েস্ট আইএসপি সার্ভার পর্যন্ত যাইতে হবে, যাওয়ার পর ওখানে অথেন্টিকেট হয়, হ্যাঁ এটা আমাদের ভ্যালিড ইউজার, তার ব্যালেন্স আছে, তখন সে ওখান থেকে আবার কি করবে, রেসপন্স করবে, রেডিয়াস সার্ভার থেকে রেসপন্স করে তাকে আইপি কি করবে, সার্ভিসটা প্রোভাইড করবে। তো এটা এই যে রাউটারের পাথগুলা যে আসতে একটু সময় লাগে, তো এটা মিনিমাম 30 সেকেন্ড সময় লাগে। তো যার কারণে কি হচ্ছে না, এক্ষেত্রেও প্যাকেট টেস্টারও কি হবে, সাথে সাথে রেজাল্ট আসবে না, একটু সময় নিতে পারে। আর রিয়েল লাইফে এটা মনে রাখবেন যে কি হইতে পারে, 30 সেকেন্ড সময় নিতে পারে। সাকসেসফুল হলো। তাহলে রিপ্রাউটিংটা বুঝে গেছে। তাহলে স্ট্যাটিকের সাথে ডিফারেন্স হচ্ছে, স্ট্যাটিকে কি করতে, এই রাউটার থেকে এই রাউটারে পাস করার জন্য আইপি রাউট দিয়ে এই নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতে হয়, এই নেটওয়ার্ক অ্যাড্রেস লিখে কোন পোর্ট দিয়ে ঢুকে, কোন পোর্ট দিয়ে এই পোর্টের আইপিটা দিতে হয়, তাই না? সিমিলার কাজ আরেকটা রাউটারে। আর ডাইনামিকের ক্ষেত্রে যেটা করতে হয়, রাউটারে ঢুকে রিপ ভার্সন 2 বলে দিতে হয়, হ্যাঁ আপনি রাউটার আপনি রিপ ভার্সন 2 করবেন, এরপর তার দুই পাশে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিতে হয়। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক তাকে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক পর্যন্ত রিচ করে দেয়। এরপর যখন এই রাউটার আমি কনফিগার করতেছি, তখন সেটা এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক পর্যন্ত রিচ করে যায়। তো যখন সবাই রিচেবল হয়ে যায়, তখন আমরা কি পাবো, একজনের সাথে আরেকজন কমিউনিকেশন করতে পারবো।
বুঝছেন সবাই? জি স্যার। স্যার স্যার একটু যদি আবার বলতেন যে আসলে রিপ এই যে রিপ ভার্সন 2 এ করলে আমরা কি বেনিফিট পাবো আসলে, যেটা আরেকটু বলেন। আচ্ছা বলতেছি। আচ্ছা, আমি এখানে একটু হলো একটা করে নিই। এখানে আমরা রিপ ভার্সন 2 টা শেষ করলাম, ওএস 2 এখনো করে নেই। রিপ ভার্সন হচ্ছে, মনে রাখবেন, প্রথম হচ্ছে স্ট্যাটিক রাউটিং, খুবই ছোট নেটওয়ার্কের জন্য ইউজ হয়। আপনার নেটওয়ার্কটা মনে করেন আপনি চাচ্ছেন যে স্ট্যাটিক রাউটিং করবেন একটু বড় নেটওয়ার্ক, মোটামুটি হালকা, আপনার 4-5টা অফিস আছে, 6-7টা অফিস আছে, হ্যাঁ। তখন আপনাকে আসতে হবে ডাইনামিক রাউটিং এ। তখন স্ট্যাটিক রাউটিং করলে অনেক ঝামেলা ফেস করতে হয়। তখন আসলে কি রিপ রাউটিং এ, ঠিক আছে। এন্ড রিপ রাউটিং এ অবশ্যই কতটা রাউটার ক্রস করতে পারবে না, 30 কয়টা, 15টা না কয়টা যেন পাইছিলাম একটু আগে, 15টা বেশি করতে পারবে না। 15টা। এখন আপনার অফিস কথা হচ্ছে, বলছিল স্যার, হ্যাঁ মেবি স্যার আচ্ছা, 18টার উপরে যাওয়া যায় না মনে হয় স্যার। এখানে মনে হ্যাঁ 15টা সমর্থন করে। এটা আপনার নেটওয়ার্ক খুব বেশি বড় না, খুব বেশি কি না বড় না, মোট তবে আসতে 10, আপনার 10টা ব্রাঞ্চ আছে। তখন আপনি কি ডিসিশন নিতে পারেন? রিপের ডিসিশনটা নিতে পারেন। ডাইনামিক রাউটিং থেকে কোনটা ডিসিশন, ডিসটেন্স ভেক্টরের প্রকারভেদের মধ্যে রিপটা নিতে পারেন। কিন্তু আপনার অফিস আরো বড়, আপনার অনেকগুলো ব্রাঞ্চ, চিটং একটা অনেকগুলো ব্রাঞ্চ, ঢাকায় ব্রাঞ্চ, বিভিন্ন ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ, তখন আবার রিপটা কি করা যাবে না, চয়েস করা যাবে না। তখন আপনাদের হাইব্রিড প্রোটোকল রাউটিং এ, ওএসপিএম বা আমরা সামনে দিয়ে যেগুলো করবো লিংক স্টেট, এই ধরনের রাউটিং আসতে হবে, ঠিক আছে। আর রিপের সুবিধা হচ্ছে এখানে আমরা যেগুলো একটু পাইছিলাম এই আর কি, ছোট নেটওয়ার্ককে দক্ষতার সাথে সে কাজ করতে পারে, মোটামুটি ছোট নেটওয়ার্ক মোটামুটি দক্ষতার সাথে কাজ করতে পারে। কারণ হচ্ছে কি, কেন তখন রিপিটে চয়েস করবেন, ওই এই যে ওএসপিএফ, তারপরে এরপর হচ্ছে বিজিপি, ইআইজিআরপি, এগুলো হচ্ছে একটু এক্সপার্ট লেভেলের হইতে হবে। একটা ওএসপিএফ নেটওয়ার্ক বা বিজিপি নেটওয়ার্ক একটু এক্সপার্ট লেভেলের হইতে হবে, কারণ এখানে রিপ ভার্সন 1টা তো স্যার করা হলো রিপ ভার্সন 1 ইউজ হয় না। কেন ইউজ হয় না? কারণ সে সাবনেটিং সাপোর্ট করে না। জি। আর এখন আমরা সাবনেটিং ছাড়া চলতে পারবো না, কারণ আমাদের নেটওয়ার্কে সাবনেটিং করতে হবে, কারণ আমরা সবগুলো আইপি কিনে চলতে হবে। আমরা কি করি, একটা আইপি কিনে ওইটাকে সাব নেটওয়ার্ক তৈরি করে ইন্টারনেটটা ইউজ করি বা সমস্ত সার্ভিস প্রোভাইড করি। তো যে রিপ ভার্সন 1 যেহেতু সাবনেটিং সাপোর্ট করে না, যার কারণে এটা আমাদেরকে দেখতে হয় না, কারণ এটা আমাদের দেশের জন্য কি না উপযোগী না, বা কোনো দেশের জন্য উপযোগী না। ওই রিপ ভার্সন 2 আপডেটেডটা চলে আসাতে রিপ ভার্সন 1 তেমন একটা লাগে না, যার কারণে এটা দেখে না কেউ। বুঝতে পারছি। এখন আপনারা অনেক সময় আছে, আমার মনে হচ্ছে, আমার যেটা সাজেস্ট করতেছি আপনাদেরকে, আপনারা আসেন, আপনারা নিজেরা একটু ডিসকাস করে 3টে নেটওয়ার্কে স্ট্যাটিক আউট একটা করে ফেলেন, আর স্ট্যাটিক সাকসেসফুল হলে একটু ডাইনামিক করে ফেলেন। স্যার সেই ক্ষেত্রে স্যার সেই ক্ষেত্রে স্যার এর কানেকশনটা কিভাবে দিব স্যার? রাউটারের তো স্যার 0/0 এবং 0/1 দুইটা তো স্যার হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। তাহলে 3 নাম্বার রাউটারের কানেকশনটা স্যার কিভাবে দিব? সিরিয়াল পোর্ট দিয়ে স্যার? আচ্ছা, না সিরিয়াল না, ওইটা গিগাবাইট পোর্ট দিয়ে দিবেন। এই কে যেন প্রথমে দেখাইছিলেন 3টে রাউটার দিয়ে? স্যার আমি দেখাইছিলাম। হ্যাঁ রিয়াজ, আপনি একটু শেয়ার করেন। আপনি শেয়ার না, রেজাল্ট করি, আপনি শেয়ার করেন, সবাই ডিসকাস করেন। আপনি রিয়াজ বলে দিচ্ছে। স্যার এখানে স্যার ধরেন আমার এখানে স্যার 2টা পোর্ট ইউজ হয়ে গেছে স্যার, সেক্ষেত্রে এটার সাথে আমি এটা কিভাবে কানেক্ট করবো আর কি স্যার? ওটা যে মাঝখানের যে রাউটার, এই রাউটার, এটার নাম কত নম্বর রাউটার? এটা মাঝখানেরটা 1 নাম্বার। হ্যাঁ, এই যে এই 1 নম্বর রাউটারে আরেকটা পোর্ট যুক্ত করতে হবে। রাউটারে ঢুকেন, কনফিগ না, ফিজিক্যাল ট্যাবে ক্লিক করেন, উপরে ডান দিকে বাম পাশেরটা। হ্যাঁ, এখানে এবার রাউটারটা অফ করেন, সুইচ অফ। আপনার এই যে খালি যে পোর্টটা আছে, এটা না এটা না, আপনি একটা পোর্টেই দেখেন, এই যে সুইচের বাম পাশে যে খালি পোর্টটা আছে, এটা না বাম পাশেরটা, আর একটু হ্যাঁ, এটা তো লাগানো। এটা অফ করে দেন, এটা মাইনাস করে দেন। এটা নিচে টান দেন। হ্যাঁ, এটা ড্রাগ এন্ড ড্রপ করে নিচে নিয়ে আসেন। হ্যাঁ, এবার এখানে WIC1AM এই ইন্টারফেসটা অ্যাড করেন দেখি।
এটা একটু ক্লিক করেন উপরে উপরে এটার উপরেরটা নেটের উপর তো। এটা হ্যাঁ এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ওখানে নিয়ে আসে। এটা কিন্তু শুধু ইথারনেট, এটা কিন্তু ফার্স্ট ইথারনেট না, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ এবার সুইচ অন করেন। আচ্ছা একটু বলি, এখানে কি এটা নেওয়া হলো কি এটা পোর্ট বেশি? না এখানে আপাতত দুইটা ইন্টারফেস আছে, এখন দুইটাই আহ, কাজে লেগে গেছে। এখন আরেকটা রাউটারের সাথে কানেক্ট করার জন্য আমাদের তো আরেকটা ইন্টারফেস যুক্ত করতে হবে। হ্যাঁ, স্যার পোর্ট আমি বেশি এটা যদি পাবো স্যার না। এখানে সিরিয়াল পোর্ট দিয়ে করি সেক্ষেত্রে কি প্রবলেম আছে স্যার? সিরিয়াল পোর্ট দিয়ে করা যায়, তবে সেক্ষেত্রে ওই ইন্টারফেস এনাবল করার সময় সিরিয়াল দিয়ে করতে হবে। হ্যাঁ, আর সিরিয়াল পোর্ট এখন ইউজ হয় না, তো সিরিয়াল পোর্ট না, ওই ইথারনেট পোর্টটাই সিলেক্ট করেন, তাহলে সুবিধা ঠিক হবে। আছে স্যার, বুঝতে পারছি। আমি এবার সিরিয়াল পোর্ট দিয়ে করছি তো এই জন্য আর কি বললাম। এবার কেবল আচ্ছা লিড এটা করে করেন দেন। সবাই, হ্যাঁ কেবল লাগান। ক্রসওভার কেবল। ক্লিক করেন। এবার ওই মাঝখানের রাউটার যেটা, ওটা তো অফ করাতে সকল কনফিগারেশন চলে গেছে, নতুন করে আবার আইপি বসিয়ে কনফিগার করতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ রেজাল্ট শেয়ার থাকুক, সবাই একটু দেখেন। আচ্ছা স্যার আমি কি এটা আবার করেন নতুন করে আস্তে আস্তে। কনফিগার করব স্যার? হ্যাঁ হ্যাঁ নতুন করে কনফিগার করতে হবে। হ্যাঁ আচ্ছা ওই আমি একটু লিভ নিচ্ছি আর কি, হ্যাঁ আপনারা নিজেরা ডিসকাস করে এটা একটা সলিউশন করে ফেলেন। হ্যাঁ জি স্যার। আমি রেজাল্টকে হোস্ট দিয়ে দিচ্ছি, আপনি সাকসেসফুল হওয়ার পরে আপনি সেশনটা ক্লোজ করেন। তাহলে আপনারা দেখেন সবাই ডিসকাস করে তিনটা রাউটারটা করতে পারেন কিনা করেন। আরেকটা হচ্ছে এটা করার পর আপনার প্রয়োজন ডিসকানেক্ট হয়ে সবাই মিলে একটু ডিসকাস করেন, ওকে? স্যার আগামীকাল কি সেম ক্লাসটাই হবে? না আগামীকাল সেম ক্লাস হবে না, আজকে আমরা মোটামুটি কয়জন জয়েন করতে ফেলছি, 13 জন না? 13 জন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কিছুক্ষণ আগে জয়েন করছি মাত্র। কালকে কি আচ্ছা, অসুবিধা নেই। 8:30টায় জয়েন হব? কালকে 8:30টায় হইতে পারেন। আর এখনো একটু দেখেন সেম কাজ আমরা যা করছি এখন আমি আপনাদেরকে দিয়ে চলে যাচ্ছি, আর সবাই মিলে ডিসকাস করবে এখন আর একটা সলিউশন করবে। এখানে কন্টিনিউ করেন আর কালকে 8:30টায় জয়েন করিয়েন। আর কালকে আমি ওই 8:30টা থেকে 9টার ভিতরে রিপ্রাউটিংটা একটু দেখাই দিব যারা আজকে জয়েন করতে পারে নাই, এরপর আমরা নতুন কনসেপ্টে চলে আসবো, ঠিক আছে? জি জি স্যার। আর সবাই 8:30টায় জয়েন করতে পারেন, অথবা যারা আজকে জয়েন করছে তারা 9টায় জয়েন করতে পারেন। ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ, আমি বের হয়ে যাচ্ছি, আপনারা নিজেরা ডিসকাস করে সলিউশন করে ফেলেন। ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা এখানে শেয়ার করতে হচ্ছে। আচ্ছা আমরা সবাই একটু ইন্ট্রোডিউস হই। বলতে থাকেন ভাই, বলতে থাকেন। হ্যাঁ ভাই, এই যে শেয়ার করেছেন নামটা ভাইয়ের? আমার নাম হচ্ছে রাজাউল করিম। হ্যাঁ আপনার ইসের নাম দেখা যাচ্ছে, রেজাল্ট করে ভাই স্ক্রিন শেয়ার করেছেন। জি আচ্ছা আমি আছি আনোয়ার গ্রুপে, হ্যাঁ জব করছি এখন, মুন্সিগঞ্জ ডিভিশনের দায়িত্বে আছি আর কি। আচ্ছা এসে সিমেন্ট শীট আর হলো এখন পলিমার ইউনিট 2। আচ্ছা আপনি কি এখন মুন্সিগঞ্জ আছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আনোয়ার গ্রুপের একটা অফিসে মতিঝিল আছে না? জি, এটা আমাদের হেড অফিস। আচ্ছা আচ্ছা, এইখানেও আপনার একটা ছেলে সিয়াম নামে একটু চিনেন? হ্যাঁ হ্যাঁ চিনি। আমার কথা বরিশাল বললেন, বাড়ি, সিএমের সাথে যদি আপনার কথা হয় আমার কথা বললেন। বরিশাল বাড়ি তার না? হ্যাঁ আমার কথা বললেন যে রাজাউল, তাহলে ও চিনতে পারবে। আচ্ছা না হয়েছিল কি ভাই, আমি তো মনে করেন যে বাসা ভাড়া খুঁজতেছিলাম ওইদিকে, হ্যাঁ ঠিক ও আছে, তাই। ওইভাবে ওদের সাথে পরিচয় হয়ে গেছে, পরে শুনলো সে পরিচয় হলো, সেই নেটওয়ার্কিং কাজ আনার গ্রুপে আছে, তার মনে পড়লো যে আপনি আনার গ্রুপে, তাই বললাম আর কি। ও হ্যাঁ সিএমকে আমি চিনি, ও হেড অফিসে বসে, হ্যাঁ আমি ফ্যাক্টরিতে। আচ্ছা আমি হচ্ছে, আমার ডাকনাম সুমন, আর হচ্ছে আমি আছি মতিঝিল অফিস, আমার ডুয়াল সার্ভিস লিমিটেডে আছি।
এটা হচ্ছে আপনার অগ্রণী ব্যাংকের আপনার এজেন্ট ব্যাংকিং পরিচালনা করে, সফটওয়্যার বিজনেস আছে মোটামুটি বেশ আস্তে আস্তে বড় হচ্ছে অফিসটা। আর আমি সেখানে প্রায় 7 মাস আছি। ইলিয়াস ভাই তো আছেন মনে হয় ইসে, কি বললো স্যার তখন? ইলিয়াস ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ ভাই, ইলিয়াস ভাই আপনি তো কোথায় আছেন এখন তাহলে বলছিলেন স্যার? এখানটা আছে শাহিন ভাই, SS শাহিন ভাই। জি ভাই। হ্যাঁ ভাই, ভালো স্যার। এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ। শাহিন ভাই কোথায় থাকেন? আমি আছি ঢাকা মিরপুরে। মিরপুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। মিরপুর কততে? আমি আছি ভাই মিরপুর 7 নম্বরে, একটা কর্পোরেট অফিসে আছি, হেড অফিসে। যাক, আলহামদুলিল্লাহ। তারপর দেখতে পাচ্ছি এখানে আছে কাউসার হামিদ ভাই, কাউসার হামিদ সুমন। তারপর আছে দেখছি আফিফ ভাই আছেন। তারপর আছে আবার কাজী সাদিয়া। হ্যাঁ, এখানে সবাই আমরা কি জবে আছি? না, আপনারা ভাইয়ারাই সবাই জবে আছেন, আমরা আপুরা সবাই মনে হয় তেমন কেউই নেই জবে আছে। আচ্ছা, না, আমাদের এখানেও আছে নেটওয়ার্কিং এ অনেকে। এই যে আমাদের সিনিয়র আছে, অনেক আপুরা আছে সিনিয়র যারা, তারা নেটওয়ার্কের কাজ খুবই এক্সপার্ট। তখন আমি মনে করতাম যে আসলে যে হয়তো নেটওয়ার্কিংটা মেরে জন্য একটু টাফ হয়ে যায়। তো দেখলাম যে আসলে এই যে রাউটার কনফিগার, এরপর মনে করেন যে কি বলে ফায়ারওয়াল, সার্ভার সেটআপ আর কি, বেশ তারা এক্সপার্ট। তারা কাছ থেকে আমি কিছু শিখতে, দেখে ভালো লাগলো যে না আপুরাও বেশ ভালো আগায় যাচ্ছে। এটা একটা ভালো আমাদের জন্য। মোটামুটি এ ধরতে গেলে ভাই ভাই আপনার জি ভাই, হ্যালো। আচ্ছা, রেজাল্ট করিম ভাইকে শুনতে পাচ্ছেন? জি বলেন ভাই। হ্যাঁ ভাই, তাহলে আচ্ছা রেজাল্ট ভাই, আপনার অফিসে কোথায় বলেন? মুন্সিগঞ্জ আছেন না? হ্যাঁ, মুন্সিগঞ্জে আছি আমি। হেড অফিস আসেন না? না, আমি ফ্যাক্টরিতে। ও আচ্ছা, কখনো কোনো কাজে আসা পড়ে না হেড অফিস? হ্যাঁ আসি, প্রায় আসি হেড অফিসে। আচ্ছা আচ্ছা, তাহলে আসেন ভাই। এই আপনার মতিঝিল কোথায়, কোন টাওয়ারে অফিস? আমাদের হচ্ছে আপনার 27 দিলগুসা, হ্যাঁ, বাইতুল আচ্ছা হোসেন বিল্ডিং। আচ্ছা আচ্ছা। আমার অফিসটা হচ্ছে আপনার জীবনময় টাওয়ার আছে না, হ্যাঁ বক্সের পরে যে গোল চত্বরটা, হ্যাঁ হ্যাঁ। ওই জীবনময় টাওয়ারে আমার অফিস। ও, আমি গেছিলাম অবশ্য জীবন বীমাটা আমার 2 দিন আগে আমার নোমান গ্রুপে ভাইবা ছিল, তো ওইখানে গেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, নোমানগুলো কততলা এটা? নোমান গ্রুপ হচ্ছে আপনার ওই যে আছে না, আদমজি কর্টেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার 5-এ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসে নেক্সট আসলে জীবনময় টাওয়ারের লিফটের 13তে আসবেন ইনশাল্লাহ। এখানে আমার নাম বলবেন সুমন, আইটি টিমের। তখন ইনশাল্লাহ পরিচয় হওয়া যাবে, দেখা হবে, কথা হবে, যদি আসেন সুযোগ হয় আর কি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, তাহলে এখন আপনি কনফিগার করতেছেন হচ্ছে এখানে। আচ্ছা, আপনার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন না? রাউটারটা একটু দেখি, রাউটারটা গুলা কোনটা ঢুকছে রাউটার, 0-তে নাকি এটা মাঝেরটাতে, হ্যাঁ 1 নাম্বার যেটা 1 ওইটাতে। নাম্বারে? আচ্ছা, এটা তো স্ট্যাটিক করবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে আইপি গুলো বসাচ্ছি আর কি। এগুলোর সাথে খুব যে কঠিন কিন্তু তা না, একটু প্র্যাকটিসের বেশি দরকার। হ্যাঁ এটাই। সিএনএ দিতে বর্তমানে কত টাকা লাগে ভাই? জি, মানে টাকার কথা হিসেবে বলা উচিত হয়েছে জানি না। কোনটা? সিএনএ দিতে কত লাগতেছে বর্তমানে? এখন তো আপনার বিভিন্ন বিভিন্ন নেয় আর কি। আমাকে সেই দিন আপনার ওই যে আমেরিকান ইউনিভার্সিটি থেকে একটা করছিল, মেসেজ করছিল, ওভারঅল আপনার 24,600 টাকার কথা বলছে আর কি।
তো তাহলে মোটামুটি একটু কমই চাইছে। আমি জিজ্ঞেস করলাম ওই যে নিউ হরাইজন নিউ হরাইজন আছে একটা, হ্যাঁ হ্যাঁ। নিউ হরাইজন তো আমাদের শরীফ স্যার যেখানে শরীফ আহসান স্যার যেখানে আছে ওইটাই তো নিউ হরাইজন। আচ্ছা আচ্ছা, শরীফ স্যার কি এখানে আছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো ওইখানে তো ভাই অনেক টাকা চাইলো, ওইখানে চাইলো 30,000। পরীক্ষা দেওয়ার জন্য 30,000? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেন্ডার পরীক্ষা, সিসিএন এটা আর কি। সিসিএন এর পরীক্ষা? জি জি। মেবি এক্সাম প্লাস ট্রেনিং, শুধু পরীক্ষা হ্যাঁ, কম ওইটাই। নেয়। আচ্ছা, এটা এক্সাম প্লাস ট্রেনিং সম্পর্কে না? পুরো না, প্যাকেজটা মনে না, হয়। আমি ওই স্পষ্ট করে বলছিলাম যে আমি ট্রেনিং করব না, আমি শুধু এক্সামটা দিব, সিসিএন পরীক্ষাটা। উনি বলছিল যে 30 লাগবে। শরীফ স্যার বলছিল না, ওটা অন্য 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 লোক ছিল আর কি, ওনারা বলতো, অন্য কেউ বলছিল তখন রিসিভ ওই করে। তো ওরা প্যাকেজটা নিয়ে নেয়, ওই প্যাকেজটা অনুযায়ী ওরা নেয়। শুধু এক্সাম আপনি সরাসরি দিতে পারবেন না। আপনি হ্যাঁ। শরীফ স্যারের সাথে যোগাযোগ করেন, স্যারকে বলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্যারের সাথে যেহেতু স্যারের কোর্স করতেছি, তাই স্যারের সাথে পরিচয় হয় লাগবে, সেই সাথে আমরা একটু সুযোগ পাই আর কি। এটা ফার্স্ট না, এটা ইটি, শুধু ইথারনেট হবে। হ্যাঁ শুধু এটা তো শুধু ইথারনেট, ইটি দিলেই হবে, ফুল লেখা লাগে না। হ্যাঁ, এই যে দেখাচ্ছে 0। ইটি ট্যাব দিব। হ্যাঁ, এই ট্যাব দিলেও হয়, না দিলেও এভাবে করা যায়। হ্যাঁ ইটি দিয়ে 0/0/0। বুঝতে পারছি, মানে 3টা পোর্ট আর কি। হ্যাঁ, তো এখানে একটু সমস্যা আসছে, এখানে কি লেখা আছে কি জানো, ওভারল্যাপস উইথ ফার্স্ট ইথারনেট 0/1। এটা কেন আসলো? তিনটেই আপনি দুইটা কি সেম নেট দিয়েছেন? হুম? হ্যাঁ, আপনার এই নেটওয়ার্কটা আর নেটওয়ার্ক সেম হতে পারবে না, দুইটাই তো আপনি 12 নেটওয়ার্ক দিয়েছেন, ওটা চেঞ্জ করে দিতে হবে। কোনটা এটা? হ্যাঁ, ইথারনেট 3 এটা নাম্বারটা? 13 দিন তো 168.13 দেন। আচ্ছা, তাহলে ওই রাউটারের পুরো নেটওয়ার্কটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এটা এই কারণ আপনার মাঝখানে এই যে বাম পাশের যে নেটওয়ার্ক আর ডান পাশের নেটওয়ার্ক দুইটা আলাদা আলাদা হতে হবে। তাহলে এটা আবার স্যারকে জিজ্ঞেস করতে হবে, মানে এটা আলাদা হওয়ার কারণ কি? এই দুইটাতে তো আপনার সেম থাকাতে কোনো প্রবলেম হইলো না। দুইটা ওভারল্যাপ করবে তো, ওটা তো এই দুইটা রাউটার তো একই নেটওয়ার্ক, আবার মাঝখানেরটা ডান দিকেরটা ভিন্ন নেটওয়ার্ক। তো দুইটা যদি আপনি একই আইপি দেন তাহলে তো ওভারল্যাপ করবে না, বুঝছেন কিনা? এখানে তো সেম নেটওয়ার্ক না এটা, এইটুকু। হ্যাঁ, যেমন আপনার রাউটার 0 এবং রাউটার 1 এর মাঝখানে যে নেটওয়ার্কটা, হ্যাঁ ওটা হলো 12 নেটওয়ার্ক, ঠিক আছে না? 12, হ্যাঁ হ্যাঁ, আবার রাউটার 1 এবং রাউটার 2 এর মাঝখানে যে নেটওয়ার্ক, ওটা যদি মানে আপনি 12 নেটওয়ার্ক দেন এটা তাহলে হবে তো সেম overlap হইতে করবে। হবে।
হ্যাঁ এটা সেম এটা সেম ভিন্ন হতে নেটওয়ার্ক হবে। হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 এর সেকেন্ড ইন্টারফেস এবং 3 এর ফার্স্ট ইন্টারফেস ওটা সেম নেটওয়ার্ক হবে। বুঝতে পারছি। আমিও আপনার মতো সেম সমস্যা পড়ছিলাম, পরে 1 ঘন্টা ঘাটাঘাটি করার পরে আমি লাইনে এই আসছি। জায়গাটা বুঝি না, আমাদের এই মাঝের রাউটার যেটা, এটা হচ্ছে দুইটা আলাদা পোর্টের জন্য দুইটা আলাদা হচ্ছে আইপি হতে হবে। হ্যাঁ, মাঝের রাউটারের 3টা আলাদা ইন্টারফেস, 3টা আলাদা ইন্টারফেসে 3টা আলাদা আইপি হবে, 3টা আলাদা আইপি, 3টা আলাদা নেটওয়ার্ক। আমার সেটা হচ্ছে তো, সেক্ষেত্রে হচ্ছে এই জন্য 12কে আমরা এখানে 13 করলাম, হ্যাঁ যেটা আলাদা ঠিক। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আলাদা নেটওয়ার্ক হবে আর কি, একটি নেটওয়ার্ক হলে তো এটা হবে না। এখানে তাহলে তো চেঞ্জ করে দিছি অলরেডি, মানে ওই এখানে সিরিজের এখানে আইপিটা বসাইলে হবে। হ্যাঁ এখানে হয় নাই, শুধুমাত্র এখন 30 বসালে হবে। 30 বসাইলে হবে, হ্যাঁ এটাই। তো ভাই এখানে টোটাল কি কনফিগারেশন আছে কোন ইন্টারফেসে, এটা দেখার কমান্ডটা জানো কি ছিল, এটা কি তা মনে আছে? এটা টোটাল রাউটারের কনফিগারেশন কি সেট করছে, এটা শো করে জানো কি দিয়ে কমান্ডটা? শো রানিং কনফিগ। ও রানিং কনফিগ, হ্যাঁ হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ ভাই। রানিং কনফিগ। আচ্ছা, এটার কাজ শেষ। এখান থেকে কি বের হয়ে যাব? ওই রাউটারে চলে গেলাম 3 নাম্বারটাতে। এখান থেকে আহ, আমাদের রাউটার, হ্যাঁ আবার শুরু থেকে করতে পারেন, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। এখান থেকে বের হয়ে যায় না, এখন আমাদের রাউটার 0 থেকে 3টা রুট কনফিগার করতে হবে। হ্যাঁ, আচ্ছা আগে এই রাউটারটা কনফিগার করে নেই। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করে নিন। সবাই বুঝতেছেন তো? আমি কিন্তু বলতেছি না। ভাইয়া আপনার করা শেষ হলে একটু একবার রিভিউ করেন, কি করলেন সেটা পুরোটা একবারে। আচ্ছা ঠিক আছে।
এবার এখান থেকে রুট কনফিগার করে ফেলেন, ক্লোজ করেন না। হ্যাঁ, এটা থেকে আমি ই করে দিই, রাউটটা কনফিগ করে করে দেই, আইপি রাউট যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে করে ফেলেন। এখান থেকে 3টে হবে, কিন্তু 3টে রুট কনফিগার হবে। আচ্ছা, এইখান থেকে আপনার এক হচ্ছে এই রাউটার থেকে আমরা এইটাকে নিব, এই ফার্স্ট রাউটার। হলো যে হ্যাঁ, সেকেন্ড রাউটারের অন্য দুইটা ইন্টারফেসে যে দুইটা নেটওয়ার্ক আছে, ওই দুইটা নেটওয়ার্ক হবে। যেমন 192.168.1.0 একটা নেটওয়ার্ক, 192.168.12.0 আরেকটা নেটওয়ার্ক, আর 192.168.0.0 আরেকটা নেটওয়ার্ক। এই 3টে নেটওয়ার্ক কনফিগার হবে এবং এটা 3টে একটা, এটা একটা। হ্যাঁ, আর হলো যে 0 এবং 1 এর মাঝখানেরটা। 0 এবং 1, এই যে এটা। হ্যাঁ, এটা না দিলেও চলে, কিন্তু ওই ট্রাবল শুটের ক্ষেত্রে এই জিনিসটা লাগে। আর এই 3টে নেটওয়ার্কের ঢুকবে হলো আপনার ওই যে রাউটার 1 এর 192.168.13.30 এই ইন্টারফেস দিয়ে। এটা দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে ঢুকবে, 3টে ঢুকবে এটা দিয়ে। আচ্ছা, আমি করতে থাকি, আপনি একটু আমাকে এই দিয়ে। সবাই সবাই বুঝছো তো? এটা এটা না বুঝলে কিন্তু পরে কনফিগারটা বুঝবে না। আপনি একটু আবার একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা, এই যে রেজাউল ভাই, জি, এই কমান্ড লাইনটি একটু নিচে নিয়ে আসেন, তাহলে আমি এর পদ্ধতি সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা নিচে নিয়ে আসলে ভালো হবে, এটার জন্য আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আচ্ছা, আমরা তো এখন রাউটার 3 তে আছি, ঠিক না? এই আমরা রাউটার এখন 3 3 থেকে তে আছি। আমাদেরকে হ্যাঁ যেতে হবে রাউটার 2 এবং রাউটার 0 এবং রাউটার 1 এ, ঠিক না? হ্যাঁ, 1, সরি, আমরা এখন এখানে আছি, এখান থেকে এখানে যেতে হবে, তারপর আবার এখানে যেতে হবে। এটা একটু হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে এখানে যেতে হবে। এখন এখান থেকে যেতে হলে আমাদের ঢুকতে হবে কোন পোর্ট দিয়ে? এই যে 192.168.13.30, ঠিক না? আমরা হ্যাঁ, 30 যেখানে এই যাই পোর্ট দিয়ে। ঢুকতে হবে কিন্তু এই পোর্ট দিয়ে। এই পোর্ট দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমাদের এই পোর্ট দিয়ে ঢোকার পরে আমাদের সামনে কয়টা ইন্টারফেস আছে? যে একটা হলো যে এই যে এই নিচে একটা যেটা হলো আপনার এই যে এটা। সুইচের যে নেটওয়ার্কটা, হ্যাঁ, এই যে এটা। হ্যাঁ এইটা। আর একটা হলো যে রাউটার 0 এবং রাউটার 1 এর মাঝখানে যে ইন্টারফেসটা, যদিও এখানে কোনো পিসি নাই, তারপরে লাগবে। এইখানে আপনার, এইখানে আমি একটা অ্যাড করে দিচ্ছি, ওইটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা অ্যাড করে দিচ্ছি এখানে। হ্যাঁ, এটা অ্যাড করে দেন, 192.168.0.0। 12.0 হবে না এটা? 12.0, হ্যাঁ 12.0। আর এটা হবে 192.168.13.0, ওটাও অ্যাড করে দেন। মাঝেরটা তো গেটওয়ে, তাই না? এটা নেটওয়ার্ক। এটা চলবে, আপনি একটু আমাকে রিমোটটা করে দিতে দিব? পারবেন? রিমোটটা দিলে ভালো হয়, শুধু রিমোট দিলে চলবে। হ্যাঁ, আমি এনিডেক্স দিব আপনাকে। না না, এখানে দেখেন পার্টিসিপেন্টে সম্ভবত রিমোট দেওয়ার অপশন থাকবে, মানে আমি আপনার মাউসটা পাবো আর কি, তাহলে আমার জন্য সুবিধা হবে। অপশন আছে আপনার কাছে? এইখানে তো নাই, রিমোট রেকর্ড আছে, আপনার মেকে হোস্ট। আমাকে হোস্ট করলে কি আমি আপনার মাউসটা পাবো আপনার এই স্ক্রিন শেয়ারে? না, আচ্ছা, আপনি একটা তাহলে কাজ তো করতে পারেন, আমার এনিডেক্সে আপনি ঢুকতে পারেন। এই স্ক্রিন ঢুকলে স্লো হয়ে যাবে তো। আমার নাহলে আমি পিসিতে এনিডেস্ক কোনোভাবেই ইনস্টল হয় না, আমি যতবারই করার চেষ্টা করছি সেটাকে সেট হিসেবে আমি নেয়, আপনাকে সেট হোস্ট করে দেই। দেয় না। আমাকে হোস্ট করবেন? আচ্ছা দেন দেখি। পোস্ট করলে কার্সর পাওয়া যায় না। না, আমি কার্সর পাই নাই তো। আপনি আচ্ছা। আপনি আপনার থেকে শেয়ার করে ই করেন।
বিষয়টা সলভ আচ্ছা, আমি আমি আমারটা শেয়ার শেয়ার আমি দিয়ে আমি স্ক্রিন শেয়ার আপনাকে অফ করে দিচ্ছি। হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। জি আচ্ছা, আমি তো আমারটা আগে দেখেন, আমার এখানে এটা হলো আমার নেটওয়ার্ক 0, রাউটার 0 থেকে আমার এই সুইচ হয়ে একটা পিসি কনফিগার করা। তারপর রাউটার 1 থেকে আমার এই পিসিটা কনফিগার করা, রাউটার 2 থেকে এই পিসিটা কনফিগার করা। কনফিগার করা। হ্যাঁ, এখন আমার যদি এই পিসি থেকে এই পিসিতে যেতে হয়, তাহলে সে যাবে কিভাবে? এই রাউটার হয়ে এখান দিয়ে না, হ্যাঁ, এখান দিয়ে। আবার এই পিসি থেকে এই পিসিতে যেতে হলে সে যাবে কিভাবে? এই রাউটার হয়ে, রাউটার 1 হয়ে তারপর তো যাবে, ঠিক না? তার মানে এই রাউটারের সামনে কয়টা হোপ? দুটো হোপ, রাউটার 1 এবং রাউটার 2। 2 আমি যখন রাউটার 0 থেকে রুট কনফিগার করব, তখন আমাকে ফার্স্ট কনফিগার করতে হবে যে এই এই নেটওয়ার্কে ঢোকার জন্য আমাকে ঢুকতে হবে এই পোর্ট দিয়ে, ঠিক না? জি। তারপরে আবার এই নেটওয়ার্কে ঢুকতে হলে ফার্স্ট ঢুকতে হবে আমাদের কি এই পোর্ট দিয়ে। এই পোর্ট দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, এখন আবার এখান থেকে এখানে যাওয়ার জন্য আমার আগে পরে কোনটা? এই নেটটা পড়ে না 192.168.11.0, যদি আমি লিখি নাই, সবাই বুঝছেন তো? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা পড়ে। তো আমাকে সুতরাং আমাকে এখান থেকে 3টা রুটি কনফিগার করতে হবে, যাতে আমি এখান থেকে এখানে, এখান থেকে এই রাউটার হয়ে এখানে এবং এখান থেকে রাউটার হয়ে এখানে, এই দুটো আসতে পারে। আবার যখন আমি এটা কনফিগার করব, তখন আমি শুধু দুইটা করলেই চলবে, যে এই রাউটার এবং এই রাউটার, এই দুটো ভাইয়া রুট আপনি একটা কনফিগার কাজ করলে করেন, চলবে। ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনার কনফিগারটা নতুন করে সবাইকে একটু দেখান, তাহলে সবচেয়ে ভালো হয়। অফ করে। হ্যাঁ, আচ্ছা, আমি কনফিগার তো আগে করা আছে, আমি তারপর এখানে দেখাচ্ছি আবার। ভাই শুরুতে আরেকটা কাজ মানে প্রথমে করবেন, সেটা হলো একটা রাউটারের যে ওই যে পোর্ট অ্যাড করতে হয়, ওইটা আমার কলার সাথে আমি ওইটা দেখতে পাইনি, তো মোবাইলে কানেক্ট আছে, ওই পোর্ট অ্যাড করাটা একটু দেখাবেন প্লিজ প্রথমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই যে আমার তো এখানে এই রাউটারে বাড়তি একটা পোর্ট ইনস্টল করা লাগবে, ঠিক না? যেহেতু এখানে আমার 3টা লাইন দেওয়া লাগতেছে। আপনি ওই রাউটারটাই অফ করেন প্রয়োজন হলে। হ্যাঁ, এই যে এই রাউটারে আমি ফার্স্টে গিয়ে জুম করে নিচ্ছি, এই যে ফার্স্টে গিয়ে আপনি সুইচ অফ করে নেবেন, কেমন? আচ্ছা, যেমন বাই ডিফল্ট কিন্তু এই পোর্টটা কিন্তু খালি থাকে, আপনি যখন নতুন রাউটার নেবেন তখন এই পোর্টটা কিন্তু খালি থাকবে। তখন এই পোর্টে আমি এই যে এই যে এখানে WIC-1ENET আলাদা একটা পোর্ট ইনস্টল করব, ঠিক আছে? এটা কিন্তু শুধু ইথারনেট পোর্ট, ফার্স্ট ইথারনেট না। ইনস্টল করার পরে আমরা রাউটারটা আবার অন করব। অন করলে দেখেন এখানে মাউস হোভার করলে এখানে শো করবে কিন্তু যে এখানে 3টা ইন্টারফেস ইনস্টল করা। সবাই বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। এখন আমি অফ করাতে এখানে সম্পূর্ণ কনফিগারেশন চলে গেছে। আমি এখন মাঝখানে রাউটার থেকে আপনি যখন রুট কনফিগার করবেন, তখন শুধুমাত্র দুটো রুট কনফিগার করলে চলবে, ডান পাশেরটা এবং বাম পাশেরটা। ফার্স্টে আমি আইপি গুলো কনফিগার করে ফেলি। আর ফার্স্ট ইথারনেটে কোনটা আছে জানো? ফার্স্ট ইথারনেট 0 তে হলো যে এটা। One 92.168. 10.12
সেকেন্ড ইন্টারফেসে আমরা ওই যে ইন্টারফেসে পিসি যুক্ত করা আছে ওটা কনফিগার করব 192.168.0.1 subnet 255.255.255.0 Demo shut চেক করে দেখি দুটোই কনফিগার হয়ে গেল। এখন এই যে আমরা যে আরেকটা ক্যাবলিং করছিলাম না, আমরা যে আরেকটা ইন্টারফেস যুক্ত করছিলাম, হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ। হ্যাঁ একটু রেসপন্স করবেন তাহলে আবার বুঝতে সুবিধা হবে, নাহলে আমি একটু ঘাবড়ে যাই। ইথারনেট থেকে এটার ফার্স্ট ইথারনেট 01 এ ক্যাবলিং করলাম, করার পর এখন এখানেও আইপি কনফিগার করে ফেলি। এটা যেহেতু শুধু ইথারনেট, আমরা ইন্টারফেস ইটি দিলে হবে। আমি কিন্তু কমান্ডগুলো শর্ট ফর্ম ইউজ করতেছি, সবাই বুঝতেছেন তো? জি হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আমার এখানে আইপিটা হবে 192.168.11.21 subnet 255.255.0 no shut। আমার এখানে আইপি কনফিগার হয়ে গেল। এখন আমি এখান থেকে রুট কনফিগার করব। এখানে দেখেন আমার এই রাউটারের সাথে রাউটার 2 এবং রাউটার 1 এই দুইটা রাউটার যুক্ত করা আছে, এবং এই দুইটা রাউটারে দুইটা নেটওয়ার্ক। সুতরাং আমাকে দুটো নেটওয়ার্ককেই রুটটা কনফিগার করলেই চলবে, আমার তৃতীয় কোনো নেটওয়ার্কে যাওয়া লাগতেছে না, কারণ এটা ঢুকবে হলো এই নেটওয়ার্ক দিয়ে, এটা ঢুকবে হলো এই নেটওয়ার্ক দিয়ে। কিন্তু আমি যখন রাউটার 0 এবং রাউটার 2 কনফিগার করব, সেক্ষেত্রে আমাকে 3টা রুট কনফিগার করা লাগবে। তাহলে একটা হলো সরাসরি এটা, আরেকটা সরাসরি এটা, আরেকটা এটা যে এটা হয়ে আসবে এটা। এই নেটওয়ার্ক আমি এটা লিখে দিচ্ছি 192.168.11.0 আর এটা হলো 192.168.10.0 ওয়ান হয় নাই ঠিক আছে না? আমরা ফার্স্টে রাউটার 0 কনফিগার করি, এনাবল দেওয়া আছে। এখন এখানে একটু দেখি আগের চেকিংস কি আছে। শো আইপি রুট, এখানে আমার কিন্তু দুইটা রুট কনফিগার করা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে একটা আছে যে 192.168.0.0 এই নেটওয়ার্কে ঢুকবে হলো যে 10.12 ইন্টারফেস দিয়ে, মানে আমার এই 0.0 এইটা, এই নেটওয়ার্কে সে ঢুকবে হলো 10.12 ইন্টারফেস দিয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা, তারপরে আরেকটা রাউটার আছে যে 192.168.2.0, অর্থাৎ এই নেটওয়ার্কে ঢুকবে সে এই ইন্টারফেস দিয়ে। যদিও সে ফার্স্ট ঢুকবে হলো ইন্টারফেস দিয়ে, কিন্তু এখানে আসতে হলে তাকে আগে এই রাউটারে আসতে হবে না? এই রাউটারে আসতে হলে তখন সেখানে আসতে হবে আপনার এই পোর্ট দিয়ে, এই ইন্টারফেস দিয়ে আসতে হবে। কিন্তু এখানে আমি আরেকটা কনফিগার করি না, সেটা হলো যে এই নেটওয়ার্কটা, এটা না করলেও প্যাকেট এখান থেকে এখানে আসবে। কিন্তু সমস্যা হবে কি, যখন এই রাউটারটা নষ্ট হবে, আপনি যখন এখান থেকে এখানে প্যাকেট পাঠাতে পারবেন না, তখন আপনি যখন ট্রাবল শুট করবেন, যে ভাইয়া যে বললো টেস্ট রুট দিয়ে ট্রাবল শুট করা, তখন আপনি বুঝতে পারবেন না যে এটা কি কারণে নষ্ট হয়ে এই প্যাকেটটা এখানে যায় নাই। সেক্ষেত্রে আমাদেরকে এই নেটওয়ার্কটাও কনফিগার করতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে আমার লাস্ট রাউটারটা নষ্ট বা কোনো একটা সমস্যার কারণে প্যাকেটটা এখানে যাচ্ছে না। এটা আমি করি নাই, এখন করে দেখাচ্ছি। কনফিগ টার্মিনাল
IP root 192.168.11.0.255.255.255.0 আর আমাদের ঢুকবে এটা কোন ইন্টারফেস দিয়ে? ওটা ডুববে হচ্ছে 192.168.10.12 দিয়ে 192.168.10.12 এই ইন্টারফেস দিয়ে সে ঢুকবে। আমাদের এখন এবার যদি আমরা আবার চেক করি শো আইপি রুট কি যেন বললো এখান থেকে না এই যে দেখেন এখানে এখন তিনটাই কনফিগার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? 0.0 নেটওয়ার্কে ঢুকবে হলো যে 10.12 পোর্ট দিয়ে, 1.0 নেটওয়ার্কে ঢুকবে হলো 10.12 পোর্ট দিয়ে এবং 11.0 নেটওয়ার্কে ঢুকবে 10.12 পোর্ট দিয়ে। ইয়া বুঝতে পারছেন এই যে রেজাউল ভাই? জি এবার আপনি করতে পারবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ আপনারটা আমি অফ করে দিচ্ছি, আপনারটা শেয়ার দিয়ে করে। আচ্ছা তাহলে তো আমার প্রথম রাউটারটা আগে কনফিগার করতে হবে এখানে, কারণ যেহেতু এখানে 3টা রুট কনফিগার করতে হবে প্রথমটাতে। হ্যাঁ প্রথমটাতে 3টে করতে হবে। ভাইয়ারা আপুরা না বুঝলে বলবেন, আমরাই তো। অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা আমার তো এই পর্যন্ত করা আছে। হ্যাঁ ওটা হ্যাঁ, দেখেন চেক করে দেখেন একটু। এক্সিট দিয়ে বের হয়ে শো আইপি রুট কমান্ডটা দিলে চেক করবে। একসাথে না আলাদা আলাদা হবে, স্পেস দিয়ে হবে। একটা কনফিগার করা আছে 1.0 12.20 শুধু ফার্স্ট নেটওয়ার্কটা কনফিগার করা আছে, আপনার হ্যাঁ। বাকি দুটো করতে হবে। এখানে 2টা করতে হবে। 12.0 তো করা আছে, একটা আছে। হ্যাঁ এটা করা আছে। না না আপনার 1.0 করা আছে। হ্যাঁ এই যে এটা করা আছে না 1.0, হ্যাঁ 1.0 মানে করা আছে। 1.0 যেটা মাঝখানে যে নেটওয়ার্কটা ওটা আর কি। এই যে এটা হ্যাঁ এটা এটা করা আছে। এখন আমার আপনাকে করতে হবে হলো যে 13.0 আর 13.0 আর 2.0 এই দুইটা করতে হবে। এইটা আর হচ্ছে এই যে এটা। হ্যাঁ এটা এই 2টা করতে হবে এখন, এইটা আর হলো এইটা।
হ্যাঁ দুইটা। এখানে কি সাবনেট দিতে হবে? হ্যাঁ সাবনেট লাগবে। এই সিসকোর একটা প্রবলেম, সাবনেট ফুল দিতে হয়, স্ল্যাশ নোটেশন দিয়ে দিলে কত শর্টকাট হয়ে যায়, কিন্তু নেয় না। এখানে তো পোর্ট দিতে হবে না? না না, এটা তো পোর্টে না, এটা তো রাউটারের কনফিগারেশন। এখন স্পেস দিয়ে ইয়া দেন, যে ইন্টারফেস দিয়ে ঢুকবে ওই ইন্টারফেসে ওইটাই আইপি বলতেছি দেন। যে এখানে পোর্টটা তো দিতে হবে আর কি। হ্যাঁ এখানে এটা তো আপনার এই যে 13.40 দিয়ে ঢুকবে। না না, ফার্স্ট ঢুকবে তো হলো আপনার 12.20 দিয়ে। ওই যে এটা হ্যাঁ এখান দিয়ে আপনার ওই এখান 13 দিয়ে যায় এটার নেটওয়ার্ক সাথে ঢুকবে। কনফিগার হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে কি এক্সিট করতে হবে নাকি আবার না এক্সিট করতে হবে না, এখান থেকে হবে। এবার সেকেন্ড আরেক আরেকটা আরেক নতুন যেটা অ্যাড করছেন ওটা অ্যাড করে দেন। ও এই যে 2.0 নেটওয়ার্কটা। হ্যাঁ এখানে সবাই কি নেটওয়ার্ক এক্সপার্ট? সাইবার সিকিউরিটি কেউ আছে? ভাই কোনো কিছুতেই এক্সপার্ট না। না মানে টার্গেট সাইবার সিকিউরিটি এমন কেউ আছে? আমার আছে, আস্তে আস্তে শেখার। ও, আচ্ছা না আমারও মেইন টার্গেট সাইবার সিকিউরিটি, ওটার পার্ট হিসেবে নেটওয়ার্কিং শিখতেছি আর কি। হ্যাঁ, ওইটা ওই সাইবার সিকিউরিটি শেখার জন্য তাকে নেটওয়ার্কিংটা ভালো জানতে হবে, আমি শুনেছি। ভালো বলতে যে সিসিএনএ লেভেলের না, বেসিক কনসেপ্টটা লাগবে অ্যাট লিস্ট। হ্যাঁ একটা অবশ্যই বেসিক মানে একটা স্ট্রং একটা বেসিক লাগবে। ঠিক আছে। 13 14 না এটা না তো, এটা তো ঢুকবে 20 দিয়ে, 12.20 দিয়ে ঢুকবে। ও এটার থেকে মানে ফার্স্টই হবে আর কি। হ্যাঁ সবগুলা ঢুকবে হলে এখানে দিয়ে। আচ্ছা এই জিনিসটা আমার একটু ক্লিয়ার হয়নি এখনো। আমরা যখন রাউটার 2 মানে মাঝখানে রাউটার কনফিগার করব, যখন এটা থেকে আমি মানে প্রথম রাউটার যেটা কনফিগার করব আর কি, হ্যাঁ এটা থেকে যতগুলোই বের হবে তখন ওইটার পোর্ট সব হলো 12.20 হবে। হ্যাঁ হ্যাঁ, মানে কনফিগার হলে যে যতগুলা নেটওয়ার্ক আছে সামনে সবগুলা কনফিগার হবে, কিন্তু এটা দিয়ে ঢুকবে হলো যাবে। যে রাউটার থেকে কনফিগার করবো তার সামনে যে রাউটার ওটা দিয়ে ঢুকবে। বুঝতে পারছি। এখন তাহলে আমার তাহলে এটা তো হয়ে গেল। আরেকবার এখান থেকে এক্সিট দিয়ে বের হয়েছেন? একটু চেক করে নিন সবগুলা। একটু চেক করে নেই না। হ্যাঁ হ্যাঁ, আপেরও দিলে চলে আসবে। এটাই 0 0
102012 ঠিক আছে, হ্যাঁ সবগুলো কনফিগার হয়েছে। এবার মাঝখানে একটা কনফিগার করেন। এটা রাউটার 2, না না সরি রাউটার 1। এখানে কিন্তু শুধু দুইটা রুট কনফিগার হবে, কারণ তার ডান দিকেও একটা নেটওয়ার্ক, বাম দিকেও একটা নেটওয়ার্ক। এইদিকে একটা যাবে আর কি আপনার ইয়েতে, যেটা আপনার হ্যাঁ 13.40। 13.40 দিয়ে ঢুকবে হলো এই 2.0 ইয়েগুলা আর কি, প্যাকেট গুলা। প্যাকেট আর 12.10 দিয়ে ঢুকবে হলো 12.10 দিয়ে ঢুকবে হলো আপনার 0.0 প্যাকেট গুলা। 0.0 যেটা। হ্যাঁ শুধুমাত্র এই দুইটাই কনফিগার হবে। আচ্ছা এখানে তো ওই যে আপনার 12.0 তৈরি করতে হবে। না লাগবে না, কারণ এখানে তো একটাই, এর সামনে তো একটাই নেটওয়ার্ক, দুটো নাই তো। দুটো হলে আজ লাগতো আর কি। যদি রাউটার জিরোর পাশে যদি আরেকটা রাউটার থাকতো তাহলে তখন, হ্যাঁ তখন এই আরো ওটার সামনে যে নেটওয়ার্ক গুলো ওগুলো কনফিগার করা লাগতো। সেক্ষেত্রে যদি আমি এখন 3 নাম্বারটা করি সেক্ষেত্রে তাহলে তো 13.0 লাগবে, 12.0 লাগবে। না না শুধু 12.0 লাগবে, কারণ 13.0 তো সরাসরি 3 সাথে যুক্ত করা আছে, কিন্তু জানেই যে এটা তার সামনে একটা নেটওয়ার্ক আছে, কিন্তু 3 জানেন না 2 এর সামনে কি কি আছে, বুঝছেন? এখন আমি যদি ধরেন আমি 3-এ যাই সেক্ষেত্রে বলতেছি 3 তো আপনার এই যে 13-র সাথে কানেক্টেড। হ্যাঁ তাহলে আপনি শুধু ওই যে এটা 12.0 কেই করলেই হবে। হ্যাঁ দেখেন এখানে শো আইপি রুট দিলে কি লেখা আসে, লেখা আসে না যে এই নেটওয়ার্কটা সরাসরি কানেক্টেড, লেখা আসে না? হ্যাঁ যেগুলা সরাসরি কানেক্টেড ওগুলা ছাড়া দূরবর্তী যে নেটওয়ার্ক গুলো আছে বাকি ওগুলা কনফিগার করতে হবে আর কি। এবং ওগুলাতে ট্রাফিক যেতে হলে কোন ইন্টারফেস দিয়ে যাবে, তার সামনের যে হপটা বা রাউটারটা আছে ওই রাউটারের কোন ইন্টারফেস দিয়ে ঢুকবে সেটা তখন কনফিগার করে দেখাইতে হবে। বুঝতে পারছি। ব্যাপারটা কিছুটা ওই যে ছোটকালে নতুন কোথাও গেলে মানুষজন বলতো না এই রাস্তা দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে এভাবে হয়ে যাবে, কিছুটা এই টাইপের আর কি। এরকম আর কি। হ্যাঁ এখন আমরা বড় হইতে হইতে আমাদের মেন্টালিটি হয়ে গেছে এখন স্ট্যাটিক থেকে ডাইনামিক হয়ে গেছে, এখন আর বলা লাগে না, আমরা বুঝতে পারি কোনটা শর্টেস্ট পাথ কোনটা ইজি। এটা কি মাঝখানেরটা? এই যে এটা লাগবে না? না 13.0 এটা তো সরাসরি যুক্ত করা তার সাথে, সরাসরি না। এই যে আমি এটাতে না, আপনি এখন রাউটার এই মাঝখানে যে রাউটারটা, হ্যাঁ মাঝখানে তো 1 এই তো, হ্যাঁ তো 13.0 তো সরাসরি যুক্ত করা আছে তার এর সাথে 1 এর সাথে, ঠিক না? আচ্ছা আমি একটু তাহলে কি দেখে নিব আবার। হ্যাঁ এক্সিট দিয়ে বের হয়ে দেখে নিন। এনাবল লাগবে না, শো আইপি রুট দেন। এই যে 1.0 এটা সরাসরি কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড। 0.12.0 এটা ডিরেক্টলি কানেক্টেড। 13.0 এটা ডিরেক্টলি কানেক্টেড। যেগুলো ডিরেক্টলি কানেক্টেড ওগুলো লাগবে না,
কিন্তু যেগুলো কানেক্টেড না ওগুলোতে তখন তাকে দেখাই দেওয়া লাগবে আর কি। যেমন 0.0 এটা ডিরেক্টলি হ্যাঁ কানেক্টেড না, 0.0 হ্যাঁ এটা লাগবে। হ্যাঁ, এটা লাগবে। আর হলো যে ওই যে ডান দিকে যেটা আছে এই যে আপনার 2.0, 2.0 হ্যাঁ এটা লাগবে। এটা লাগবে। হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের এখানে কয়টা নেটওয়ার্ক? 1 2 3 4 তিনটা 5টা নেটওয়ার্ক। সরি, 1টা 2টা 3টা 4টা 5টা নেটওয়ার্ক। হ্যাঁ 5টা নেটওয়ার্ক। এটাই হলো আপনার মূল পয়েন্ট, যে নেটওয়ার্ক হ্যাঁ। যতগুলো এগুলা মাথায় রাখতে হবে। যেগুলো ডিরেক্টলি কানেক্টেড ওগুলা ছাড়া বাকিগুলোকে ওগুলো ছাড়া বাকিগুলো কনফিগার করে দিতে হবে আর কি। হ্যাঁ তাকে পথ দেখাই দিতে হবে যে বাবা এখান দিয়ে না ওখান দিয়ে যাও। বুঝতে পারছি। জিরো ডট জিরো আচ্ছা, এটা তো আপনার 12.10 দিয়ে ঢুকবে। হ্যাঁ এখানে একটা ভুল আসছে, 192 এ 11 পড়ে গেছে। টু ডট জিরো ঢুকবে হলো 13.40 নাকি? 13.40। হ্যাঁ এই নেটওয়ার্ক দিয়ে। এখানে 40 হয় নাই, আসলে জিরো হইছে। ও হয়ে গেছে। একটু ভেরিফাই করে দেখেন, এক্সিট দিয়ে বের হয়। দুইটাই ঠিক আছে, এই দুইটাই যে এখানে কমপ্লিট। দুইটা আছে। হ্যাঁ 12.10 দিয়ে একটা, আর একটা হলো যে 13.40 দিয়ে। এবার আউটার 2 তে আসে। তো রাউটার 2 এর সাথে সরাসরি কানেক্টেড কোনটা? 2.0 আর 13.0, এই দুটো নেটওয়ার্ক, ঠিক না?